আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার তিন প্রকার রয়েছে, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই তিন রকম ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। আমরা এখানে এই তিন প্রকারের নাম লিখি। আমরা এখানে এই তিন প্রকার ভগ্নাংশের নাম লিখলাম, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই তিন প্রকার ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো, মিশ্র ভগ্নাংশকেও আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। এখন একটি ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টা, বিপরীত। অর্থাৎ যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা এখানে দুইটা ভগ্নাংশ শিখলাম, একটি বুঝলে আরেকটি অটোমেটিক হয়ে যায়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ এখানে আমরা মূলত লবের দিকে তাকাবো। লব কি হরের চাইতে ছোট? যদি ছোট, প্রকৃত ভগ্নাংশ। লব কি হরের চাইতে বড়? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ একত্রে যেই ভগ্নাংশটা তৈরি করে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 4 একটি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশ না, 4 একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। একটু আগে কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশ শিখে আসছি। প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশটি তৈরি করে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এখন আরেকটা উদাহরণ যদি দিতে চাই তাহলে আমরা দিতে পারি এরকম যে 5 সমস্ত 4/3। এখন এই যে পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ অংশ যেটি, তাকে আমরা সমস্ত বলে থাকি। 5 সমস্ত 4/3, 4 সমস্ত 2/1। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা শিখলাম। এখানের মধ্যে পূর্ণ অংশটিকে আমরা সমস্ত বলি এবং বাকিটাকে আমরা যেভাবে করে বলার কথা 4/3 এইভাবে করে উচ্চারণ করে থাকি। 5 সমস্ত 4/3, 4 সমস্ত 2/1, তারপরে হচ্ছে 9 সমস্ত 7/3, এভাবে করে আমরা বলে থাকি। তাহলে এই যে আমরা এখানে 3টি ভগ্নাংশ শিখলাম, এই 3টি ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এই সবগুলো ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের অন্তর্ভুক্ত। এরপরে 2 নম্বর যেই টপিকসটা রয়েছে তা হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নতুন করে যেই ভগ্নাংশটি পাওয়া যায় তাকেই বলা হয় সমতুল ভগ্নাংশ। যদি একটি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আমি যদি এখানে লিখি যে 4/3 এটি একটি ভগ্নাংশ। এখন আমাকে যদি বলা হয় যে এই ভগ্নাংশের আরেকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে আমি এটা এরকম করতে পারি যে লব এবং হর উভয়টাকে, খেয়াল রাখতে হবে, উভয়টাকে একই সংখ্যা দ্বারা গুণ করব। আমি লবকে যেই সংখ্যা দ্বারা গুণ করব হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করব। এখন লবকে একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, 4কে আবার হরকে আবার অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলাম না, আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হর উভয়টাকে গুণ করব। আমি যদি এখন 3কে 2 দ্বারা গুণ করি, 4কেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। নতুন করে যেই ভগ্নাংশটি আমরা পেলাম তাকে বলবো 4/3 এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে 2 দ্বারা গুণ করলাম এটা কি নির্দিষ্ট? না, আপনি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবেন। আপনি চাইলে এখানে 5 দ্বারা গুণ করতে পারবেন, চাইলে 7 দ্বারা গুণ করতে পারবেন, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবেন, শুধুমাত্র শূন্য ব্যতীত।
তাহলে একটি ভগ্নাংশকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে বা ভাগ করলে, এখানে আরেকটা বিষয়, ভাগও করতে পারবেন আপনি, অর্থাৎ একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে নতুন যেই ভগ্নাংশটি পাওয়া যায় তাকেই পূর্বের অনুপাতের সমতুল অনুপাত বলা হয়। তাহলে আমরা তো এখানে আমাদের গুণের মাধ্যমে সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয় শিখলাম। এখন আমরা ভাগের মাধ্যমে শিখব। আমরা লিখলাম 20/16 একটি ভগ্নাংশ। এখন আমরা চেষ্টা করব একই সংখ্যা দ্বারা এই দুইটি ভগ্নাংশকে ভাগ করার জন্য। আমরা দেখব যে কোন সংখ্যা এই দুইটার মধ্যেই যায়, লবের মধ্যেও যায়, হরের মধ্যেও যায়। সেটি হচ্ছে 4। আমরা 4 দ্বারা 16কে ভাগ করতে পারি, 4 দ্বারা 20কে ভাগ করতে পারি। তাহলে কত হবে? 16কে 4 দ্বারা ভাগ করলে হয় 4, 20কে 4 দ্বারা ভাগ করলে হয় 5। এই যে 5/4 বের হইল, আমরা বলবো 20/16 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 5/4। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করেছি। এটা হচ্ছে শর্ত যে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। নতুন করে যেই ভগ্নাংশটি পাওয়া যাবে তাকে বলা হবে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখলাম। এখন আমরা 3 নম্বর এই পয়েন্ট, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটি শিখব। কিন্তু এটি শেখার আগে সমতুল ভগ্নাংশের আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে যদি আপনাদেরকে দুইটি ভগ্নাংশ দেওয়া থাকে যে 5/4 আবার 7/3, এখন এই যে দুইটি ভগ্নাংশ দেওয়া, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে এই দুইটি ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ, একটি ভগ্নাংশ আরেকটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিনা, এটা যদি জিজ্ঞাসা করে তখন বের করার পদ্ধতি হচ্ছে একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ করব, একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে 4-এর সাথে 7কে গুণ দিলে হয় 4 × 7 = 28, আর 5-এর সাথে 3-এর গুণ দিলে হয় 3 × 5 = 15। তাহলে আমরা দেখলাম যে না, গুণফল সমান হয় নাই। সুতরাং আমরা বলবো যে না, এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ নয়। আবার যদি আমরা আরেকটা উদাহরণ এখানের মধ্যে দিতে চাই, তা হচ্ছে 7/5 এবং 21/15। আমরা দুইটি ভগ্নাংশ লিখলাম। এখন যদি বলে এই দুইটি ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ, এইটার মতো আমরা কাজটা করব। একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ দিব। তাহলে 5 × 21, 5 × 21 = 105। আবার আরেকটি ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ দিব। তাহলে 15 × 7। তাহলে 15কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই, 7 × 15 = 105। আমরা দেখলাম যে দুইটা গুণফল সমান হলো। আমরা বলবো এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। আমাদের নিজেদেরকে যদি একটি ভগ্নাংশ দিয়ে যদি তার সমতুল ভগ্নাংশ তারা বের করতে বলে তখন আমরা এই পদ্ধতিতে করব। আর যদি তারা নিজেরা দুইটি ভগ্নাংশ দিয়ে যদি তারা জিজ্ঞাসা করে যে এরা কি সমতুল ভগ্নাংশ, তখন আমরা এই পদ্ধতিতে করব। একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণ দিব, একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণ দিব। যদি দেখি গুণফলগুলো সমান হয় আমরা বলবো যে ওই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। এটা তো পদ্ধতি, এই অঙ্কটা করার এটা পদ্ধতি। এখন এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিই সেটা কিভাবে হলো। এই যে 7/5, আমি এখানে 7/5 লিখি। আমি যদি 5 এবং 7 লব এবং হরকে উভয়টাকেই যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 × 5 = 15, 3 × 7 = 21। তাহলে 7/5 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 21/15। আবার আমরা যদি 21/15 এখানে লিখি, আমরা যদি লব এবং হর উভয়টাকেই যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 21-এর মধ্যে যায় 7 বার। 21/15 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 7/5। তাহলে আমরা এই পদ্ধতিতে যদি আমাদেরকে দুইটি ভগ্নাংশ দিয়ে বলে যে তারা সমতুল কিনা, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। তাহলে আমরা এখানে সাধারণ ভগ্নাংশ এবং সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 3 নম্বর যেই পয়েন্ট, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখন যদি আমরা এখানের মধ্যে একটা ভগ্নাংশ লিখি, যেমন 4/3/2। আবার বারবার বললেন যে আমি একই উদাহরণ বারবার দিতেছি, এটা চলে আসতেছে এই জন্য আমি এটা দিয়ে দিতেছি যে 4/3/2 একটি মিশ্র ভগ্নাংশ। এটিকে যদি সাধারণ ভগ্নাংশ, এখানে সাধারণ ভগ্নাংশ বলতে মূলত আমরা
অপ্রকৃত ভগ্নাংশকে বোঝাচ্ছি যে একটি মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব। সেটি হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটি আছে, এই মিশ্র ভগ্নাংশের মধ্যে হর যেটা আছে, হরের সাথে পূর্ণ সংখ্যার মানে পূর্ণ অংশ তার গুণ করব, তার সাথে লবকে যোগ করব। যোগ করার পরে যেই যোগফলটা বের হবে তাকে আমরা লব হিসাবে লিখে দিব। যেমন এখানে হর হচ্ছে 3 আর পূর্ণ অংশ হচ্ছে 4, 3 আর 4 গুণ করলে হয় 3 4 12, 12 আর লব 2 যদি যোগ করি তাহলে হয় 14, আর নিচে হচ্ছে 3, তাহলে 3 ভাগের 14। তাহলে 4 সমস্ত 3 ভাগের 2 এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিভাবে করব, তা হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব, তার সাথে লব যোগ করব। তাহলে 3 4 12, 12 আর 2 হচ্ছে 14, আমি 14 লিখলাম উপরে লব হিসাবে লিখে দিলাম। আর হর যা ছিল এখনও হর তাই থাকবে, এটি হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। লব হরের চেয়ে বড়, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটি এই যে এখানে যা আছে 4 সমস্ত 3 ভাগের 2 যা 13 ভাগের 14 তা, দুইটা একই জিনিস। এটা আছে মিশ্র ভগ্নাংশে, এটা আছে অপ্রকৃত ভগ্নাংশতে, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস। তাহলে এখন যদি আমি আবার লিখি অন্য একটি ভগ্নাংশ, এখন আর এটা দিব, অন্য একটি ভগ্নাংশ দিব 7 সমস্ত 5 ভাগের 4। এখন যদি আমাদেরকে বলা হয় যে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো, কিভাবে করব, হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব 5 7 35, তার সাথে লব যোগ করব, 35 আর 4 যোগ করলে হয় 39, আর নিচে হর যা ছিল এখনও হর তাই থাকবে, তাহলে 5। তাহলে 7 সমস্ত 5 ভাগের 4 তাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 5 ভাগের 39। তাহলে আমরা কিভাবে করে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় তা শিখলাম। এখন আমরা শিখব ভগ্নাংশের তুলনা। তুলনা কখন হয়? তুলনা হয় একটি ছোট আর একটি বড়, এই দুইটির মধ্যে তুলনা হবে যে এটি এটির চাইতে ছোট, আবার এটি এটির চাইতে বড়, অর্থাৎ এটা হচ্ছে তুলনা, একটার সাথে আরেকটার তুলনা করা। এখন ভগ্নাংশের তুলনা কিভাবে করে আমি এখানে আমাদের একটি উদাহরণ দিই। আমরা এখানে আমাদের 3টি ভগ্নাংশ লিখলাম, 4 ভাগের 3, 4 ভাগের 7, 4 ভাগের 1, এই যে 3টি ভগ্নাংশ এখানের মধ্যে আমরা লিখলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে এই যে 3টি ভগ্নাংশ তাদের মধ্যে তুলনা করো, তাহলে তুলনাটা আমরা কিভাবে করব? ছোট থেকে বড় এইভাবে তুলনা করতে পারি, অথবা বড় থেকে ছোট এইভাবে তুলনা করতে পারি। তো এখন এই তুলনা করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে সমহর বিশিষ্ট, এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে সবগুলোর হর কিন্তু সমান, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। এখন এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এখানে যে আমরা লব ছোট লব বড়র কথা বলতেছি, এটি কিন্তু লবগুলোর মধ্যে তুলনা করতেছি, আমরা কিন্তু হরগুলোর সাথে তুলনা করতেছি না। যখনই হর সমান হয়ে গেছে আমার হিসাব থেকে হর বাদ, এখন আমি লবগুলোকে নিয়ে হিসাব করব। 3 7 1, এখন আমি দেখব যে কোন লবটা বড়। এখন আমরা দেখছি এই যে 7, এই লবটা বড়, আমরা বলবো এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ 4 ভাগের 7 এটি সবচেয়ে বড়, এই 3টি ভগ্নাংশের মধ্যে এটি সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে 7 তো চলে গেল, 4 ভাগের 7 এটি তো চলে গেল, এখন কোনটা? এখন হচ্ছে এই যে 3 আর এই যে 1, তাহলে বড় কোনটা? 3 বড়, আমরা এখন লিখব 4 ভাগের 3, আর সর্বশেষ 4 ভাগের 1। তাহলে আমরা সবার প্রথমে আমাদেরকে যেই 3টি ভগ্নাংশ দেওয়া হলো তাদেরকে যদি আমরা বড় থেকে ছোট এইভাবে করে যদি তুলনা করি, তাহলে বড় থেকে ছোট তুলনা করতে গিয়ে এটা সবচেয়ে বড়, তারপরে এটা আরেকটু ছোট, এটা আরও ছোট, বড় থেকে ছোট তুলনা করলাম। তাহলে যেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি হর সমান হয় তাহলে লবগুলোর মধ্যে যার লব বড় সেই ভগ্নাংশ বড়, যার লব ছোট সেই ভগ্নাংশ ছোট। এটা গেল হরের ক্ষেত্রে। এখন যদি আমি এখানে অন্য একটি উদাহরণ দিই, যেমন 5 ভাগের 7, 3 ভাগের 7, 6 ভাগের 7, এই যে আমরা এখানের মধ্যে 3টি ভগ্নাংশ লিখলাম। এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো সবগুলোর লব এখানের মধ্যে সমান। তাহলে যদি ভগ্নাংশ সমূহের যদি লব সমান হয়, আমরা এখানে নতুন করে আরও কয়েকটি ভগ্নাংশ লিখলাম এবং এই ভগ্নাংশগুলোর আমরা দেখতেছি যে লবগুলো সমান। তাহলে যেহেতু লবগুলো সমান, আমরা তো একটু আগে হর সমান ছিল তখন কিভাবে করে তুলনা করছিলাম, আর এখন যখন লব সমান তখন আমরা কিভাবে তুলনা করব। নিয়মটা হচ্ছে যে একাধিক ভগ্নাংশের যতগুলো ভগ্নাংশ থাকে সবগুলো ভগ্নাংশের যদি লব সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হর বড়
সে ভগ্নাংশ ছোট। এখানে বিপরীত ঘটে। এখানে কি ছিল, যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট। আর যখন লব সমান থাকে তখন ঘটনাটা বিপরীত ঘটে, যার হর বড় সে ছোট আর যার হর ছোট সে বড়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি সবগুলোর লব সমান, তাহলে আমরা হরগুলোর দিকে তাকাবো। 5, 3, 6। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই হরটা সবচেয়ে ছোট, সবগুলো হরের মধ্যে এই হরটা সবচেয়ে ছোট। আমরা বলবো এই ভগ্নাংশটা সবচাইতে বড়। আর আমরা দেখতেছি হরগুলোর মধ্যে এই হরটা সবচেয়ে বড়, আমরা বলবো এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তাহলে এখানে আমাদের বিষয়টা কিন্তু উল্টা হবে, যে যদি লব সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশ ছোট, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ বড়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ভগ্নাংশের কিভাবে তুলনা করতে হয়, ছোট বড়, আমরা এগুলো এখন শিখলাম। এরপরে 5 নম্বর যে পয়েন্ট, ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো। এটি আমরা বিস্তারিত একটু পরে যখন আমরা মূল অঙ্কগুলো করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে ভগ্নাংশ সমূহকে মানের ঊর্ধ্বক্রম ও মানের অধক্রম অনুসারে সাজানো। এটা কিভাবে করে সাজায়? ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় যে ঊর্ধ্ব মানে উপরের দিকে, ছোট থেকে বড়র দিকে যাওয়া, ছোট থেকে বড়র দিকে যাওয়া, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম, বড়র দিকে যাইতেছে। আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাওয়া। তাহলে এই যে এই দুইটা কিভাবে সাজায় সেটা আমরা এখন দেখব। যেমন আমাদের সামনে এই যে আমরা একটু আগে এটা দিয়ে উদাহরণ দিই, 4/7, 4/3, 4/1। এটা তো প্রথমে এইভাবে ছিল না, প্রথমে ছিল এইরকমভাবে 4/3, 4/7, 4/1। এখন হরগুলো যদি সমান হয়, এখন আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই, ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে ছোট ভগ্নাংশটা খুঁজব। এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে ছোট কোনটা? 4/1। আমরা সবার আগে লিখব 4/1। তার চাইতে বড় কোনটা? তার চাইতে বড় হচ্ছে 4/3। তার চাইতে বড় 4/7। আমরা তিনটি ভগ্নাংশকে লিখলাম ছোট থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়র দিকে যাইতেছে, ঊর্ধ্বক্রমের দিকে যাইতেছে, হয়ে গেল। আর যদি বলতো অধক্রম অনুসারে সাজাও, অধক্রম মানে কি? বড় থেকে ছোটর দিকে যাওয়া। এই ভগ্নাংশগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় কোনটা? 4/7। আমরা লিখি 4/7, সবার আগে লিখব। এরপরে এর চাইতে ছোট কোনটা? এর চাইতে ছোট হচ্ছে 4/3। আমরা লিখলাম 4/3। তার চাইতেও ছোট কোনটা? 4/1। আমরা লিখলাম 4/1। হয়ে গেল বড় থেকে ছোট, অধক্রম হয়ে গেল। তাহলে কিভাবে করে ঊর্ধ্বক্রমে সাজাতে হয় এবং অধক্রমে সাজানো হয় সেটা আমরা শিখলাম। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে তো হরগুলো সমান, কিন্তু যদি হর সমান না থাকে তখন আমাদেরকে হরগুলো সমান বানিয়ে নিতে হয়। কিভাবে হর সমান বানাবো? সেটা হচ্ছে যেই হরগুলো থাকে তাদের লসাগুর মাধ্যমে হরগুলোকে সমান বানাতে হয়। আমরা মূল অঙ্কতে গিয়ে এটা বিস্তারিত আলোচনা করব। এবারে 6 নাম্বার, ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে? আমাদেরকে যদি দেয় যে 2 আর 3 যোগ করো, আমরা বলে দিলাম 2 আর 3 যোগ করলে 5 হয়। কিন্তু আমাদেরকে যদি বলে 5/2 আর 5/3 যোগ করো, তখন করব কিভাবে? তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে হর যেগুলো আছে তাদের আমরা লসাগু বের করব। 5 আর 5-এর লসাগু 5, 5 5-এর মধ্যে একবার যায়, ওই 1 দিয়ে লবকে গুণ করব, 2 1-কে 2। 5 5-এর মধ্যে একবার যায়, ওই 1 দিয়ে লবকে গুণ করব, 3 1-কে 3। তাহলে কত হয়? 2 আর 3 যোগ করলে 5, নিচে 5। 5 5-এর মধ্যে একবার যায়, ফলাফল 1। এখন আবার যদি আমাদেরকে নতুন করে একটু এইদিকে লিখি, এই জায়গাটা ফাঁকা আছে ওই দিকের তুলনায়। এখন যদি আমাদেরকে নতুন করে দুইটা ভগ্নাংশ দেয় যে 4/1 আর 4/2 যোগ করো, কিভাবে করব? তা হচ্ছে আমরা হরগুলোর লসাগু বের করব। 4 আর 4-এর লসাগু 4, 4 4-এর মধ্যে একবার যায়, 1 1-কে 1, 4 4-এর মধ্যে একবার যায়, 2 1-কে 2। তাহলে ফলাফল কত? 2 আর 1 যোগ করলে 3, নিচে 4। এই দুইটি ভগ্নাংশকে যোগ করলে ফলাফল 4/3। এখন যদি আমাদেরকে, এখানে তো আমরা দেখতেছি হরগুলো সমান আছে, লসাগু বের করাটা সহজ হয়ে গেল। কিন্তু যদি হরগুলো সমান না থাকে আমাদেরকে হরগুলোর লসাগু বের করে নিতে হবে। যেই হরই দেওয়া থাকুক, সমান দেওয়া থাকুক আর অসমান দেওয়া থাকুক, হরগুলোর লসাগু বের করব। এটা হচ্ছে পদ্ধতি। এখন যোগের যেই নিয়ম, বিয়োগেরও একই নিয়ম, বিয়োগেরও একই নিয়ম, শুধু এই যোগের জায়গাতে আমরা বিয়োগ চিহ্নটা দিব আর এখানে আমরা বিয়োগটা করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা
এই সবগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আশা করব আপনারা এই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানের মধ্যে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। যুগল বলতে জোড়াকে বোঝানো হচ্ছে। ক নাম্বারে দুইটি ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ জোড়া, এখানে জোড়া এখানে জোড়া। তো তারা জানতে চায় এই যে তারা দুইটি করে ভগ্নাংশ দিয়ে দিল, এই ভগ্নাংশগুলো সমতুল কিনা এটা তারা জানতে চায়। আমরা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে শুরুর দিকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে সমতুল কিনা আমরা বুঝবো কীভাবে। আমাদেরকে যদি একটি ভগ্নাংশ দিয়ে বলে যে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করো, তখন আমরা নিজেরা নিজেদের মতো করে বের করব। কিন্তু তারা যদি নিজেরা দুইটা ভগ্নাংশ দিয়ে বলে যে এই দুইটি ভগ্নাংশ কি পরস্পর সমতুল, তখন আমরা কিভাবে বের করব। এখানে লিখলাম সমাধান ক। আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে প্রশ্নটা লিখি এখানে 8/5, 24/15। এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, তার সাথে আমরা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের লব 15। এখন আমরা তাহলে গুণফলটা বের করি। প্রথমে যেই দুইটি আমরা লিখলাম, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ 5 গুণ 24, 5 24 কত হয় 120। প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, 8 গুণ 15 কত হয় 8 15-তে 120। তাহলে আমরা এখানের মধ্যে দুইটা গুণফল বের করলাম। আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করলাম, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলাম। এখন যদি এই গুণফল সমান হয়, এই যে আমরা দুইটি গুণফল বের করলাম, এই গুণফল দ্বয় যদি সমান হয়, তাহলে আমরা বলবো এই দুইটি ভগ্নাংশ সমতুল। তাহলে আমরা কি বলবো? সমতুল। আর যদি দেখি যে এক জায়গার গুণফল আরেক জায়গার গুণফলের সাথে মিলে নাই, গুণফল দ্বয় সমান নয়, আমরা বলবো ভগ্নাংশ দ্বয় সমতুল নয়। তাহলে এখানের মধ্যে আমরা এখন লিখব যে যেহেতু গুণফল দ্বয় সমান, কারণ এখানে দুইটা গুণফল, এটা একটা গুণফল এটা আরেকটা গুণফল, তাহলে গুণফল দ্বয় দুইটি গুণফল, তাহলে যেহেতু গুণফল দ্বয় সমান, সুতরাং 8/5 ও 24/15 ভগ্নাংশ যুগল সমতুল। আমরা এই কথাটা এখানের মধ্যে লিখে দিব। যদি আমরা দেখি যে যে দুইটি গুণফল আমরা বের করলাম, দুইটি গুণফল সমান হয়, আমরা বলবো যে ওই দুইটি ভগ্নাংশ সমতুল। আর যদি দেখি যে গুণফল দ্বয় সমান না, দুইটা দুই রকম, তখন আমরা বলবো সমতুল নয়। এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন আমরা সমাধান করলাম। এখানে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে, ক খ গ। ক নাম্বারটা ঠিক যেই নিয়মে করলাম একই নিয়মে খ নাম্বার এবং গ নাম্বার করব। এবং এই ধরনের আমাদেরকে যদি দুইটি করে ভগ্নাংশ দিয়ে সমতুল কিনা জিজ্ঞাসা করে, আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো। আমরা আশা করি এই পদ্ধতিতে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখানের মধ্যে ক নাম্বারে 3টি ভগ্নাংশ দেওয়া, খ নাম্বারে 3টি ভগ্নাংশ দেওয়া। তারা জানতে চায় এই যে 3টি ভগ্নাংশ দেওয়া আছে ক নাম্বারে, তাদের এখানে কিন্তু হরগুলো সমান না। এই যে প্রথম ভগ্নাংশের হর 5, তারপরে 10, তারপরে 40, তাহলে হরগুলো সমান না। খ নাম্বার প্রশ্নে যেই ভগ্নাংশগুলো দেওয়া তাদেরও কিন্তু হরগুলো সমান না। তারা জানতে চায় এই হরগুলোকে সমান বানাইতে হবে, সবগুলোর হর যেন সমান থাকে। আমাদেরকে সেই কাজটা এখন করতে হবে। কিভাবে করব? সবার প্রথমে আমরা লিখলাম সমাধান। এখানে আমাদের যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, আমরা যে কোনো একটি করলে আরেকটি অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। তাহলে সমাধান ক, প্রশ্নটিকে আগে উঠাবো 5/2, 10/7 এবং সর্বশেষ 40/9। তাহলে আমরা 3টি ভগ্নাংশ এখানে লিখে নিলাম। এখন এই 3টি ভগ্নাংশের আমরা এখানে লিখব যে এই যে হরগুলোর আমরা কি করব, আমরা হরগুলোর লসাগু বের করব। হরগুলোর লসাগু বের করব। তো এই হরগুলোর লসাগু যত হবে, এই প্রত্যেকটা ভগ্নাংশের হর তত হবে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে মধ্যে লিখব যে এখানে ভগ্নাংশগুলোর হর সমূহের লসাগু
এখন এই যে লসাগুটা আমরা করব, এই লসাগুটা আমাদেরকে একেবারে করে দেখাইতে হবে না, আমরা এটাকে রাফে আমরা আমাদের মতো করে ফেলবো। এই লসাগুটা এটা অঙ্কের ভিতরে করে দেখানোটা বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি যে চান যে লসাগুটা একেবারে বিস্তারিত করে দেখাবেন, আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা এটাকে রাফ হিসাবে দেখিয়ে দিব। তাহলে 5, 10, 40 এটি তো হর। প্রথম ভগ্নাংশের হর 5, দ্বিতীয় ভগ্নাংশের হর 10, তৃতীয় ভগ্নাংশের হর 40। তাহলে 5, 10, 40 এই তিনটি সংখ্যার আমরা এখন লসাগু বের করব। আমরা একটু পাশে এটি দেখিয়ে দিই যে 5, 10 এবং 40। তাহলে এখানে মধ্যে আমরা লিখলাম। এখন আমরা কি করব, আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে দেখব যে কোনো মৌলিক সংখ্যা এই তিনটার মধ্যে যায় কিনা। যদি তিনটার মধ্যে না যায়, কমপক্ষে দুইটার মধ্যে যায় কিনা। কারণ লসাগু বের করার নিয়ম হচ্ছে কোনো মৌলিক সংখ্যা যদি কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে যায়, আমাদেরকে ওই মৌলিক সংখ্যাটাকে নিতে হয়। তাহলে আমরা দেখেছি 5 5-এর মধ্যে যায়, 10-এর মধ্যে যায়, ব্যাস আমরা তাহলে কিন্তু 5 নিতে পারি। 40-এর মধ্যেও 5 যায়, তো তিনটার মধ্যেই গেছে, কিন্তু মূলত দুইটার মধ্যে গেলেই আমরা তাকে নিয়ে নিব। আমরা 5কে নিই, 5 যায় একবার, এখানে যায় দুইবার, এখানে যায় 8 বার, 5 8 40। এবার আমরা দেখব এমন কোনো মৌলিক সংখ্যা আছে কিনা যেটা কমপক্ষে দুইটার মধ্যে যায়। 2 2-এর মধ্যে যায়, 2 8-এর মধ্যে যায়, তাহলে আমরা এখানের মধ্যে 2 নিতে পারি। 2 2-এর মধ্যে যায় একবার, 2 8-এর মধ্যে যায় 4 বার। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি সবার প্রথমে 5ই কেন নিলেন, 2 নিতে পারতেন না? 2 তো 10-এর মধ্যে যায়, 40-এর মধ্যে যায়। অবশ্যই 2 নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আপনি 2 প্রথমে নেন, 5 পরে নিয়েন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 5 প্রথমে নিলাম, 5 সবার মধ্যেই যায়। তো এখন আমরা যদি লসাগুটা বের করি তাহলে কী হবে? 5 গুণ 2, 2 গুণ 4, কারণ 1কে আমাদের গুণ করার প্রয়োজন নাই, কারণ 1 গুণ করলেও যা, না করলেও তা। তাহলে 5 গুণ 2 গুণ 4 কত হয়? 5 দুগুণে 10, 4 10-এ 40। আমরা পেয়ে গেলাম 5, 10, 40 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 40। আমরা এখানে লসাগুর জায়গাতে 40 লিখে দিব। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর সমূহের লসাগু বের হয়েছে 40। তার মানে এই প্রত্যেকটা ভগ্নাংশের হর 40 হবে। হর কত আছে সেটা দেখার দরকার নাই, হর 40 হবে। এখন আমরা করব এখন সেই কাজটা। প্রথম ভগ্নাংশটা এখানে লিখব 5/2 সমান, এভাবে একটা টান দিব, আরেকটা টান দিব। এরপরে গিয়ে এখন কি কাজটা করব সেটা হচ্ছে এই যে 5/2, 5/2কে আবার আমরা লিখব, উপরেও গুণ চিহ্ন দিব, নিচেও গুণ চিহ্ন দিব। কত দ্বারা গুণ করব সেটা হচ্ছে এই যে হর 5, ভালো করে খেয়াল করবেন, হর 5 আমরা দেখব এই হর লসাগুর মধ্যে কয়বার যায়। হর লসাগুর মধ্যে কয়বার যায়, যতবার যাবে তত দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। আমি আবারও বলি, হর লসাগুর মধ্যে যতবার যাবে তত দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। কতবার যায় দেখি তো। যেহেতু 40 ভাগ এখানের হর 5, 40কে 5 দ্বারা ভাগ করলে হয় 8। এই যে ফলাফল 8 বের হইল, আমরা পেয়ে গেলাম কত দ্বারা এখানে গুণ করব, 8 দ্বারা। তাহলে আমরা উপরেও 8 দ্বারা গুণ করব, নিচেও 8 দ্বারা গুণ করব। 8 দুগুণে 16, 5 8 40। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ইতিমধ্যে এই 5/2 এই ভগ্নাংশটির হর কিন্তু 40 হয়ে গেছে। লব কত হলো সেটা আমার দেখার দরকার নাই, আমাকে প্রশ্নে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাও, অর্থাৎ তুমি যেই ভগ্নাংশগুলো বানাবা সেগুলোর হর যেন সমান থাকে। তাহলে প্রথম ভগ্নাংশের হর 40 হলো। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে এখানে লিখব 10/7। একই রকমভাবে 10/7 আবার লিখব, গুণ চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে একটা টান দিয়ে এখন আমরা বের করব লসাগু 40, তাকে আমরা ভাগ করব এখানের হর 10 দ্বারা। 40-এর মধ্যে 10 কয়বার যায়? 4 বার যায়। 4 10-এ 40। এই যে আমরা 4 পেলাম ফলাফল, এই 4 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 4 7 28, 4 10-এ 40। যদি লক্ষ্য করেন এই ভগ্নাংশের হরও কিন্তু 40 হয়ে গেছে। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটাকে লিখব 40/9। 40/9কে আবারও লিখব, পাশে গুণ চিহ্ন দিব, সমান দিয়ে আরেকটা টান দিয়ে এখন আমরা লসাগু 40কে ভাগ করব এখানের হর দ্বারা। এখানে হর 40, তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করলে ফলাফল হয় 1। 40-এর মধ্যে 40 যায় একবার। এই 1 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 9 1 9, 40 1 40। তাহলে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তিনটি ভগ্নাংশরই কিন্তু হর 40। তার মানে কি সবগুলো ভগ্নাংশের হর সমান হয়ে গেল। লব কত আছে সেটা আমার দেখার দরকার নাই, আমার মূল কাজ সমহর বানানো, অর্থাৎ হরগুলোকে সমান বানানো। তাহলে এখানের হর, এখানের হর, এখানের হর
সবগুলোর হর সমান। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো। তাহলে এখন আমরা কি করব, এই যে নতুন করে যে 3টি ভগ্নাংশ আমরা পেলাম যাদের হরগুলো সমান, তাদেরকে আমরা এখানে ধারাবাহিকভাবে লিখে দিব। প্রথমটা হচ্ছে 40/16, দ্বিতীয়টা হচ্ছে 40/28 এবং সর্বশেষ ভগ্নাংশটা হচ্ছে 40/9। আমরা পাশে উত্তর শব্দটা লিখে দিব। তাহলে হয়ে গেল। আপনারা লক্ষ্য করতেছেন 3টি ভগ্নাংশ লিখলাম, প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এটা কি করলাম, সবার প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে তাদের হরগুলোর লসাগু বের করলাম। লসাগু যত হবে সবগুলো ভগ্নাংশের হর তত হবে। এখন ওই হরগুলোকে ওই লসাগুর সমান বানানোর জন্য যা যা করা দরকার তা আমরা করলাম। প্রথম ভগ্নাংশটিকে লিখলাম। এখন আমরা এই হর আছে 5, এই 5কে 40 বানাইতে হবে। 5কে কত দিয়ে গুণ দিলে 40 হয় আমরা বুঝবো কিভাবে, লসাগুকে হর দ্বারা ভাগ করব। পেলাম 8, তার মানে আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে এই হর 40-এর সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন এই 8 দ্বারা শুধু হরকে গুণ দিলে চলবে না, বাহির থেকে কোনো কিছু আনলে একটাতে আনলে চলে না, উভয় পক্ষে আনতে হয়, উভয় পক্ষে আনতে হয়। তাহলে আমরা এই 8 যেহেতু বাহির থেকে আনতেছি, আমরা হরের সাথে যেরকম আনবো, হরের সাথে কেন আনবো, আমার দরকার, সমহর বানানোর জন্য আমার দরকার। আর লবের সাথে আনতে হবে, যেহেতু হরের সাথে আনছি এই জন্য লবের সাথেও আনতে হবে, উভয় পক্ষে আনতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে 40/16 একই পদ্ধতিতে বাকিগুলো সবগুলো করলাম। আমরা দেখলাম 3টি ভগ্নাংশ, প্রথমে যে 3টি ভগ্নাংশ ছিল এখন ওই 3টি ভগ্নাংশরই হরগুলো সমান হয়ে গেছে, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে আমরা এই পদ্ধতিতে অঙ্কটা যে করলাম, এই একই পদ্ধতিতে খ নাম্বার অঙ্কটাও করব। এবং যত অঙ্কই দেখ না কেন আমাদেরকে যদি বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করে দিব এবং আশা করি এই নিয়মে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখানে শব্দটা খেয়াল করবেন, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম বলতে কি বোঝানো হয়, ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় ছোট থেকে বড়। আমরা আমাদের আজকে আলোচনার শুরুতে বলেছিলাম যে এই ঊর্ধ্বক্রম এবং অধক্রম নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এই যে এখন চলে আসলাম বিস্তারিত আলোচনা করার জন্য। এখন ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় ঊর্ধ্ব মানে বড়র দিকে যাবে, ছোট থেকে শুরু করব, আস্তে 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 বড়র দিকে যাবে। একদম সবচেয়ে ছোটটা তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, এরকম করে আমরা বড়র দিকে যেতে থাকবো, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। তাহলে এখন ক নাম্বারে 1 2 3 4 4টি ভগ্নাংশ দেওয়া বলেছে যে এই 4টি ভগ্নাংশকে তারা এক এক রকমভাবে দিছে ওলট পালট করে। আমরা এই 4টি ভগ্নাংশকে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাবো। অর্থাৎ এই 4টি ভগ্নাংশের মধ্যে যেটি সবচাইতে ছোট তাকে আগে লিখব, তার চেয়ে একটু বড়টাকে পরে লিখব, তার চেয়ে বড়টাকে পরে লিখব, অর্থাৎ ছোট থেকে বড় এই সিরিয়ালে আমরা সাজাবো। কাজটা কিভাবে করব, একটু আগে যেরকম আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, এখানটাতে আমরা ঠিক ওই রকমভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তারপরে কারণ আমরা কিন্তু জানি যে ভগ্নাংশের তুলনা আমরা কিভাবে করে থাকি, আমরা হয় হরগুলোকে সমান বানাই অথবা লবগুলোকে সমান বানাই। হরগুলোকে সমান বানানোর পরে যে ভগ্নাংশের আর কি লবগুলোর মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। আর যদি লব সমান বানাই, এখন আমরা যে হরই সমান বানাইতে হবে, লবকে সমান বানাইতে পারবো না এমন কোনো বাধ্যবাধকতা নাই। যদি প্রশ্নে বলে দিত যে তোমরা সমহর বিশিষ্ট করে তারপরে ঊর্ধ্বক্রম বানাও, তাহলে একটা কথা ছিল যে সমহর বানাইতেই হবে। কিন্তু আমাদেরকে বলছে যে আমরা দিলাম তোমরা ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আপনারা চাইলে হরগুলোকে সমহর বিশিষ্ট করার পরে তাদেরকে আপনারা ঊর্ধ্বক্রমে সাজাইতে পারেন, আবার চাইলে লবগুলোর আর কি সমলব বিশিষ্ট করে তারপরে আপনারা ঊর্ধ্বক্রমে সাজাইতে পারেন, যে কোনো একরকমভাবে করা যাবে। তাহলে এখন আমরা সাধারণত সমহর করেই করি, কারণ সমহর করলে হয় কি অঙ্কটা সহজ হয়, যে সবগুলোর হর সমান, তাহলে যেই ভগ্নাংশের লব বড় সে বড়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশ ছোট, এটা সহজ হয়। তো আমরা এখন এই যে এখানে 2টি প্রশ্ন দেওয়া, 2টির মধ্যে যে কোনো একটি করব, বাকিটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন লিখব সমাধান ক। আমরা প্রশ্নটাকে আগে লিখব 7/6, 9/7, 21/16, 63/50। আমরা প্রশ্নটা লিখলাম। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো এই সবগুলোকে, কারণ এখানে কিন্তু
সবগুলোর হর কিন্তু সমান না, এগুলোর হর এক একটা এক এক রকম। আমরা সবগুলো ভগ্নাংশের হর সমান বানাবো, সমহর বিশিষ্ট বানাবো, এরপরে গিয়ে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড় এই সিরিয়ালে সাজাবো। তাহলে এখন আমরা লিখব যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 7, 9, 21 এবং 63 এর লসাগু সমান চিহ্ন দিয়ে এখন আমরা 7, 9, 21 ও 63 এই চারটি সংখ্যার লসাগু বের করব। আমরা একটু আগে লসাগু কীভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন আমরা এখানে রাফ হিসাবে এগুলোর লসাগুটা দেখিয়ে দিব। আমরা সবার প্রথমে এখানে আমাদের লিখব যে 7, 9, 21 এবং 63। আমরা এমন একটি মৌলিক সংখ্যা নিব যেটা কমপক্ষে দুইটার সংখ্যার মধ্যে যাবে, দুইটার সংখ্যার মধ্যে গেলেই আমরা তাকে নিয়ে নিব। যদি এর চেয়ে বেশি যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি দুইটার মধ্যে যায় আমরা তাকে নিয়ে নিব, কিন্তু দুইটার কম গেলে নেওয়া যাবে না। এমন একটি মৌলিক সংখ্যা খুঁজে বের করি। এখানে আমরা দেখতেছি সবগুলো বেজোড় সংখ্যা, তাহলে 2 যাবে না। দেখি তো 3 যায় কিনা। 3 9-এর মধ্যে যায়, 3 21-এর মধ্যে যায়। দুইটা সংখ্যার মধ্যে গেছে, আমরা 3কে নিয়ে নিব। 3 কিন্তু 63-এর মধ্যেও যায়, তাহলে আমরা এখন 3 নিব। 3 7-এর মধ্যে যায় না, 7কে লিখলাম। 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 21-এর মধ্যে যায় 7 বার, 3 7-এ 21, 3 63-এর মধ্যে যায় 21 বার, 3 21-এ 63। আমরা আবার দেখব এমন কোনো মৌলিক সংখ্যা আছে কিনা যেটা কমপক্ষে দুইটার মধ্যে যায়। আমরা আবার 3 নিব। 3 7-এর মধ্যে যায় না, 3 3-এর মধ্যে একবার যায়, 3 7-এর মধ্যে যায় না, 3 21-এর মধ্যে 7 বার যায়, 3 7-এ 21। আমরা দেখতেছি এখন 7 1 7 7, শুধু 7 আর 7। 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, আমরা 7কে নিয়ে নিব। 7 7-এর মধ্যে যায় একবার, 1-এর মধ্যে যায় না, 7 7-এর মধ্যে যায় একবার, 7 7-এর মধ্যে যায় একবার। তাহলে এখন লসাগু কত হবে? 3 3-কে 9, 7 9 63, 63 1-কে 63। তাহলে লসাগু হচ্ছে 63। আমরা এখানে লসাগুর জায়গাতে 63 লিখে দিব। এই যে লসাগু 63 হলো। এখন যতগুলো ভগ্নাংশ আছে প্রত্যেকটা ভগ্নাংশের হর 63 হবে। এখন হরগুলোকে 63-র সমান বানানোর জন্য যা করা দরকার আমরা এখন তা করব। সবার প্রথম যেই ভগ্নাংশ 7/6 তাকে আমরা এখানের মধ্যে লিখব। 7/6-কে আবার লিখলাম, এভাবে করে আমরা টান দিব। এরপরে এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। 63/7, 7 নং 63, তার মানে 9 হবে। এই যে আমরা ফলাফল 9 পেলাম, এই 9 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 6 নং 54, 7 নং 63 হয়ে গেল প্রথম ভগ্নাংশের হর 63। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখব 9/7। আমরা আবার 9/7 লিখে গুণ চিহ্ন দিব। এভাবে দাগ দিয়ে আমরা দেখব যে লসাগুর মধ্যে এই হর 9 কয়বার যায়। 63-এর মধ্যে 9 যায় 7 বার, 7 নং 63। এই যে আমরা 7 ফলাফল পেলাম, এই 7 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 7 7 49, 7 নং 63। আমরা তৃতীয় ভগ্নাংশটাকে লিখব 21/16। আমরা 21/16-কে এখানে লিখব গুণ চিহ্ন দিয়ে। আমরা আবার এভাবে দাগ দিয়ে লসাগুকে ভাগ করব হর দ্বারা, 21 দ্বারা। তাহলে 63-এর মধ্যে 21 যায় 3 বার, 3 21-এ 63। এই যে আমরা 3 পেলাম, লবকেও 3 দ্বারা গুণ করব, হরকেও 3 দ্বারা গুণ করব। 3 16 48, 3 21-এ 63। আপনারা লক্ষ্য করতেছেন যে সবগুলো ভগ্নাংশের কিন্তু হর 63 হইতেছে, অর্থাৎ সমান হইতেছে। সর্বশেষ যেই ভগ্নাংশ 63/50 তাকে আমরা এখন লিখব। আমরা আবার 63/50 লিখব, গুণ চিহ্ন দিব, এভাবে টান দিয়ে। এখন আমরা লসাগুকে ভাগ করব হর দ্বারা। 63-এর মধ্যে 63 যায় একবার, 1 দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 50 1-কে 50, 63 1-কে 63। তাহলে আমরা দেখতেছি যে এখানে সবগুলো ভগ্নাংশের হরগুলো সমান হয়ে গেছে, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে এখানে লিখব। এখন আমরা লিখব যে এদের লবগুলোর মধ্যে তুলনা করে পাই। কারণ যেহেতু সবগুলো ভগ্নাংশেরই হর সমান, তাহলে আমরা হরের মধ্যে আর কী তুলনা করব? সবগুলোর হর সমান, আমরা এখন লবগুলোর মধ্যে তুলনা করব। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে একটি লব 54, একটির লব 49, 48, 50। আমরা এই লবগুলোকে এখন তুলনা করব। কিভাবে তুলনা করব? আমাদের প্রশ্নে বলা হয়েছে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়র দিকে যেতে হবে। তাহলে আমরা এখানে শুরু করব ছোটটা দিয়ে। এই সবগুলো লবের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 48, তাকে আমরা লিখব। তার চাইতে বড় হচ্ছে 49, তার চেয়ে বড় 50 এবং তার চাইতেও বড় 54। আমরা লবগুলোর মধ্যে তুলনা করলাম, ছোট থেকে বড় এই ক্রমে সাজালাম। এখন এই যে আমি 48 লিখলাম, ভালো করে খেয়াল করবেন,
এই যে আমি এখানে 48 লিখলাম, এই 48টা কোন ভগ্নাংশতে ছিল? এই যে এই ভগ্নাংশতে ছিল, 63/48, তাকে আমরা এখন লিখব। 49 ছিল এই ভগ্নাংশে, 63/49, 63/50 এবং 63/54। এখন যে বিষয়টা লক্ষণীয়, এখন এই লাইনটা, এখন যেই লাইনটা লিখবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্কের মূল লাইন। সেটি হচ্ছে এই যে 63/48, এই ভগ্নাংশটা কি আমার অঙ্কের মধ্যে প্রথমে ছিল? না, এই ভগ্নাংশটা নতুন করে আসছে। এই ভগ্নাংশটা কার থেকে আসছে? মূল ভগ্নাংশ কোনটি? এই ভগ্নাংশটি যেই ভগ্নাংশের থেকে আসছে আমরা ওই ভগ্নাংশকে এখানের মধ্যে লিখব। 63/48 হচ্ছে এই যে এই ভগ্নাংশ, 63/48। এই ভগ্নাংশটা আসলো কোথা থেকে? 21/16 থেকে। আমরা এখন ঠিক বরাবর নিচে লিখব 21/16। 63/49 এই ভগ্নাংশটি আসছে 9/7 থেকে। 63/50 এই ভগ্নাংশটি আসছে 63/50 থেকে। 63/54 ভগ্নাংশটি এসেছে 7/6 থেকে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ। সেটি হচ্ছে আমরা লবগুলোর মধ্যে তুলনা করে যেটি পেলাম সেগুলোকে আবার ভগ্নাংশে রূপান্তর করার পর সর্বশেষে মূল যেই ভগ্নাংশ আমাদের অঙ্কতে ছিল আমরা সেই ভগ্নাংশগুলো নিয়ে আসলাম। কারণ 63/48 এই ভগ্নাংশটা কিন্তু 21/16 থেকে হয়েছে। 63/49 এই ভগ্নাংশটি 9/7 থেকে হয়েছে। আমরা ভগ্নাংশগুলো লিখলাম এবং আপনারা লক্ষ্য করতেছেন এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দ্বারা কি বোঝায়? 21/16 ছোট, তার চাইতে 9/7 বড়। 9/7 ছোট, তার চাইতে 63/50 বড়। 63/50 ছোট, তার চাইতে 7/6 বড়। তাহলে আমরা এখানে কি করলাম? ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে গেলাম, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। আমরা এখন সর্বশেষ যেই লাইনটা সেটা এখানের মধ্যে লিখে দিব, অতএব ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হয়। আমরা এখন এই যে সর্বশেষ যেই ভগ্নাংশগুলো লিখলাম তাদেরকে এখানে লিখব, শুধু চিহ্নগুলো দিব না। চিহ্নগুলো না দিয়ে আমরা ধারাবাহিকভাবে লিখে যাব যে 21/16 কমা চিহ্ন দিয়ে 9/7 কমা চিহ্ন দিয়ে 63/50 কমা চিহ্ন দিয়ে 7/6। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা যে অঙ্কটি করলাম আমাদেরকে বলা হলো যে ভগ্নাংশগুলো যে দেওয়া রয়েছে তাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, প্রত্যেকটা ভগ্নাংশের মান অনুযায়ী তাদেরকে ছোট থেকে বড় এই ধারাবাহিকভাবে সাজাতে হবে। আমরা কি করলাম? আমরা এখানের মধ্যে দেখতেছি লব সমান নাই, হর সমান নাই। আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলোকে সমান বানানোর চেষ্টা করলাম, অর্থাৎ সমহর বিশিষ্ট তৈরি করলাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো তৈরি করার পরে তাদের লবগুলোর মধ্যে তুলনা করলাম। তুলনা করার মাধ্যমে আমরা আস্তে আস্তে এক পর্যায়ে সবগুলো ভগ্নাংশকে, প্রথমে যেই ভগ্নাংশগুলো ছিল তাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। সবচেয়ে ছোটটাকে আগে লিখলাম, তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতেও বড় ভগ্নাংশটাই লিখলাম। ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে এটা হচ্ছে আমরা এই যে নিয়মটাতে অঙ্কটা করলাম, এই এক নিয়মে আমাদেরকে যত ধরনের অঙ্ক দিক না কেন যদি বলে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে ভগ্নাংশগুলোকে সাজাও, আমরা এই পদ্ধতিতে করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে কি? অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাইতে হবে, অর্থাৎ আমরা শুরুই করব বড়টা দিয়ে, বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাইতে থাকবো, এটাকে বলা হয় অধক্রম। তাহলে এখানের মধ্যে 1 নম্বরে 4টি ভগ্নাংশ দেওয়া, 2 নম্বরে 4টি ভগ্নাংশ দেওয়া। তো তারা এই যে 4টি ভগ্নাংশ দিল, এই 4টি ভগ্নাংশকে তাদের মান অনুযায়ী অধক্রমে সাজাইতে বলছে। অর্থাৎ আমরা এই 4টি ভগ্নাংশের মধ্যে যেটি সবচেয়ে বড় তাকে আগে লিখব, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, অর্থাৎ বড় থেকে শুরু করে ছোটর দিকে সাজাবো। একটু আগে যে আমরা ঊর্ধ্বক্রমে করেছিলাম ঠিক হুবহু ওই অঙ্কটার মতো করে আমরা শুধু লাস্টে গিয়ে যে 2টা লাইন লিখেছিলাম যে তুলনা করে লবগুলোর মধ্যে তুলনা করে পাই, ওই লাইনটা থেকে শুধু একটু পরিবর্তন হবে, বাকি সবগুলো হুবহু একই রকম থাকবে। তো আমরা এখন ওই বাকিটুকু এখন উঠাবো, লাস্টে গিয়ে আমরা সব কিছু তুলনা করে অধক্রমে সাজাবো। তাহলে আমরা এখন লিখবো সমাধান 1। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটা এখানে মধ্যে করলাম। কিভাবে করে করলাম তা হচ্ছে সবার প্রথমে হরগুলোকে সমহর বানানোর জন্য হরগুলোর লসাগু বের করলাম 168। তার মানে এখানে যে 4টি ভগ্নাংশ রয়েছে প্রত্যেকটি ভগ্নাংশের হর 168 হবে।
তো এই হরগুলোকে 168-র সমান বানানোর জন্য যা যা করা দরকার আমরা তা করব। সবার প্রথমে 4/3 লিখলাম। এবার এখানে হর আছে 4, কিন্তু হর বানাইতে হবে 168। তাহলে আমরা 168কে 4 দ্বারা ভাগ করলে হয় 42। তাহলে আমি 42 দ্বারা গুণ করব, লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে 4 42-এ 168। হর ছিল 4, কিন্তু এখন হর হয়ে গেল 168। আর উপরে 3 দ্বারা 42কে গুণ দিলে হয় 126। একই রকমভাবে 7/6, 8/7, 12/5 আমরা এই পদ্ধতিতে করলাম। এখন আমরা দেখতেছি এই 4টি ভগ্নাংশের হর 168 হয়ে গেল, অর্থাৎ এরা সব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। সবগুলোর হর সমান, আমরা ভগ্নাংশগুলোকে লিখলাম। যেহেতু সবগুলোর হর সমান, সুতরাং এখন আর হর নিয়ে কথা বলার দরকার নেই, তার কারণ সবগুলোর হর সমান। আমরা হরের মধ্যে আর কি তুলনা করব? এই জন্য হরগুলোকে বাদ দিয়ে আমরা শুধু লবগুলোর মধ্যে এখন তুলনা করব। তাহলে আমরা দেখতেছি আমাদেরকে যেহেতু বলা হয়েছে অধক্রম অনুসারে সাজানোর জন্য, অধক্রম মানে কি? বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোটর দিকে যাওয়া। তাহলে আমরা লবগুলোর মধ্যে সবচাইতে বড় লব যেটা 147, তাকে আগে লিখলাম। তার চাইতে একটু ছোট 144 লিখলাম। তার চাইতে একটু ছোট 126, তার চাইতে ছোট 70। অর্থাৎ আমরা বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোটর দিকে গেলাম। এখন এই যে 147 লব, এটা কোন ভগ্নাংশের লব? আমরা সেই ভগ্নাংশটাকে লিখব। 147 হচ্ছে 168/47, 144 হচ্ছে 168/144। এভাবে করে সবগুলো লিখলাম। এখন আমাদের অঙ্কের মধ্যে কি শুরুতেই 168/147 ছিল? না, ছিল না। এটা নতুন করে আসছে। এই ভগ্নাংশটা যেই ভগ্নাংশের মাধ্যমে আসলো, আমরা এখন ওই ভগ্নাংশকে লিখব। 168/147, এই যে ভগ্নাংশটা, এটা কোথা থেকে আসছে? এই ভগ্নাংশটা আসছে 8/7, এই ভগ্নাংশ থেকে। আমরা তাহলে 8/7কে লিখব। 168/144, এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ থেকে আসছে? 7/6, এই ভগ্নাংশটা থেকে আসছে, আমরা লিখলাম। তো এইভাবে করে সবগুলো লিখলাম। আমরা দেখতেছি সবচেয়ে বড় 8/7, তার চেয়ে ছোট 7/6, তার চেয়ে ছোট 4/3, তার চেয়ে ছোট 12/5। আমাদেরকে বলছে অধক্রম অনুসারে সাজাও। আমরা বড় থেকে আস্তে আস্তে ছোট এই ধারাবাহিকতায় সাজাইলাম, অর্থাৎ অধক্রম অনুসারে সাজানো হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে আমাদেরকে যত অঙ্কই করতে দিবে আমরা এই পদ্ধতিতে করে দিব ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে কয়েকটি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে বলা হয়েছে যোগ করো, অর্থাৎ এখানে যেই ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদেরকে যোগ করতে হবে। এখানে 4টি প্রশ্ন, ক, খ, গ, ঘ, 4টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে আমরা 2টি প্রশ্ন সমাধান করব। আমরা গ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তার কারণ যদি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি, ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে যাবে, কারণ একই রকমের অঙ্ক। আর এই গ নাম্বারটা করার কারণে ঘ নাম্বার অঙ্কটার সমাধান করতে সুবিধা হবে। ঘ নাম্বার অঙ্কটা তুলনামূলক একটু বড়, বাংলা কথা লেখা আছে, আবার সংখ্যাগুলো একটু বেশি। তো আমরা গ নাম্বার প্রশ্নটার আগে সমাধান করি। সবার প্রথমে লিখব সমাধান গ। প্রশ্নটাকে লিখব 8 সমস্ত 13/5 যোগ 12 সমস্ত 26/7। এখন আমরা কি করব? আমরা দেখতেছি যে এখানের মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 8-এর সাথে 13 গুণ দিলে হয় 104, তার সাথে 5 যোগ দিলে হয় 109। মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় আমরা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে শুরুতে এটি নিয়ে আলোচনা করেছি। নিচে লিখব 13 যোগ 12-এর সাথে 26 গুণ দিলে হয় 312, তার সাথে 7 যোগ করলে হয় 319। নিচে লিখব 26। পরবর্তী লাইনে গিয়ে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। এখানে হর 13, এখানে হর 26। 13 আর 26-এর লসাগু 26। 13 26-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে 109কে গুণ দিব, হবে 218, যোগ 26 26-এর মধ্যে যায় 1 বার, 1 দিয়ে লবকে গুণ দিব, 319, 1কে 319। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যোগ করব। 218 আর 319 যোগ করব, 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17-র 7, হাতে থাকে আর 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, নিচে 26। আমরা যোগফল বের করলাম। আমরা দেখতেছি যোগফল যেটা বের হয়েছে এখানে লব হরের চাইতে বড়, তার মানে এটি মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে কি হবে? 537কে ভাগ করতে হবে 26 দ্বারা, অর্থাৎ আমরা 537কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 26 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটা একটু রাফের মধ্যে করি যে 537কে, তাহলে আমরা 537কে ভাগ করব 26 দ্বারা। তাহলে 26
এখানে 2 অঙ্ক, তাহলে এখান থেকে 2 অঙ্ক নিলে হয় 53, 26 53-এর মধ্যে যায় 2 বার, 26 দুগুণে 52, 3 থেকে 2 গেলার থেকে 1, 5 থেকে 5 গেলার থেকে 0 লেখার প্রয়োজন নেই, আমরা 7কে নামাই, 26 17-এর মধ্যে যায় না। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে একটা লক্ষণীয় বিষয়, যেই বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করার পরে হয় 1, 5 থেকে 5 গেলার থেকে 0, তাহলে কয় অঙ্ক হয়, 2 অঙ্ক। 26 2 অঙ্কের মধ্যে গেল না, তাহলে একে বড় করার জন্য আমরা 7 নামাইলাম, তাহলে 26 এই উপর থেকে একটা অঙ্ক নামানোর পরেও গেল না, তার মানে আরও অঙ্ক নামানো দরকার। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উপর থেকে একটি অঙ্ক নামানোর পরেও যদি না যায় তাহলে সেখানে আমরা 0 দিব। 26 17-এর মধ্যে 0 বার যায়, তাহলে হয় 0, 17 থেকে 0 বিয়োগ করলে হয় 0। তাহলে এখানে আমাদের ফলাফলটা কত হবে, খেয়াল করেন ভালো করে, আমি আবারও বলি। তাহলে এখানের মধ্যে 26 53-এর মধ্যে 2 বার গেল, তাহলে হলো 52, 3 থেকে 2 গেলার থেকে 1, 5 থেকে 5 গেলার থেকে 0, তার মানে কি 0 1। 26 এই 1-এর মধ্যে যায় নাই, তাকে বড় বানানোর জন্য আমরা উপর থেকে একটা অঙ্ক নামাইলাম, 7কে নামাইলাম, 17। 26 17-এর মধ্যেও যায় না, তাহলে উপর থেকে একটি অঙ্ক নামানোর পরেও যদি না যায় তাহলে আমরা সেখানে বলবো যে 0 বার যায়, একবারও যায় না, 0 বার যায়। তাহলে 26 17-এর মধ্যে 0 বার যায়, 0 বার গেলে 26 0 0, 17 থেকে 0 বিয়োগ করলে হয় 17। এখানের মধ্যে আর যেহেতু কোনো অঙ্ক নাই, আমাদের অঙ্কটা এখানেই শেষ। তাই আমরা কি করব, আমরা এখানে মধ্যে লিখব যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে ভাগফল যেটা আছে তাকে আগে লিখতে হয়। ভাগফল আছে 20, আমরা 20কে আগে লিখলাম, তারপরে হর যা ছিল এখনও হর তাই থাকবে, আর ভাগশেষটাকে আমরা উপরে লিখব, অর্থাৎ 20 সমস্ত 26 ভাগের 17। 20 সমস্ত 26 ভাগের 17 আমরা লিখব নির্ণেয় যোগফল 20 সমস্ত 26 ভাগের 17, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কী করলাম, এই অঙ্কটা করার সময় আমরা সবার প্রথমে যেই ভগ্নাংশগুলো দেওয়া আছে তারা মিশ্র ভগ্নাংশে আছে, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পর হরগুলোর লসাগু বের করলাম। হর লসাগুর মধ্যে যতবার যায় তত দিয়ে লবকে গুণ করে লিখলাম, লবগুলোকে যোগ করার পরে হয় 537, আর নিচে হর আছে 26। আমরা দেখলাম এখানে লব হরের চাইতে বড়, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অপ্রকৃত ভগ্নাংশে রাখলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আমাদের ফলাফল যদি অপ্রকৃত ভগ্নাংশে বের হয় তাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেওয়ার জন্য। তাহলে এখানে ফলাফল হয় 20 সমস্ত 26 ভাগের 17। একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই মিশ্র ভগ্নাংশকে যদি আবার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, এই ফলাফলটাই কিন্তু হবে। কিভাবে? 26-এর সাথে 20 যদি আপনারা গুণ দেন হবে 520, তার সাথে যদি 17 যোগ করেন 537, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটি ভগ্নাংশের যোগফল হলো 20 সমস্ত 26 ভাগের 17। আমরা এই নিয়মে অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করব। এখন আমরা এখান থেকে এই ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমরা এখানের মধ্যে লিখব সমাধান ঘ। প্রশ্নটাকে সবার প্রথমে এখানে লিখে নিব। তাহলে আমরা এখানের মধ্যে এই সম্পূর্ণ প্রশ্নটি লিখে নিলাম। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখতেছি যে এখানের মধ্যে মিটার, মিটার এবং মিটার, 3টা মিটার আছে, এবং সেন্টিমিটার, 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 3টা সেন্টিমিটার আছে। আমরা করব কি, এখানের মধ্যে সবগুলো যেহেতু যোগ চিহ্ন দেওয়া, যোগ যোগ সবগুলো যোগ চিহ্ন দেওয়া, আমরা সবগুলো মিটারকে একসাথে করব আর সবগুলো সেন্টিমিটারকে একসাথে করব, কারণ মিটারগুলো একসাথে হয়ে যাবে, সেন্টিমিটারগুলো একসাথে হয়ে যাবে, আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে 70 মিটার, 80 মিটার, 40 মিটার আমরা লিখতে পারি। তাহলে 70 মিটার যোগ 80 মিটার, আমরা এখানে সবগুলো মিটার এখন একসাথে যোগ করব, এবং 40 মিটার। তাহলে সবগুলো মিটার এখানে লেখার পরে এখন আমরা সবগুলো সেন্টিমিটারকে একসাথে করব, যোগ সবগুলো সেন্টিমিটার হবে এখানে 9 সমস্ত 10 ভাগের 7 সেন্টিমিটার। এরপরে আমরা 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার লিখব। এখানে আমরা একটা যোগ চিহ্ন দিব এখানের মধ্যে, 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার যোগ চিহ্ন দিয়ে সর্বশেষ এটা লিখব 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। আমরা এখন পরবর্তী লাইনে গিয়ে এই সবগুলো মিটারকে যদি একসাথে যোগ করি তাহলে কত হবে, 70 যোগ 80 যোগ 40 মিটার যোগ 9 সমস্ত 10 ভাগের 7 যোগ 17 সমস্ত 50 ভাগের 3 যোগ 27 সমস্ত 25 ভাগের 9, পাশে লিখে দিব সেন্টিমিটার। পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি সবগুলোকে যোগ করি, 70 আর 80 যোগ করলে 150, আর 40 যোগ করলে 190 মিটার যোগ। এখন আমরা দেখতেছি যে এই যে এখানের মধ্যে
মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। আমরা ওই যে গ নাম্বার প্রশ্নটা করেছিলাম, এখন ওই হিসেবে আমরা এখানে আমাদের সমাধান করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, তারপরে যোগ করব। তাহলে এখানের মধ্যে আমরা সবগুলো ভগ্নাংশকে এখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত বানাবো। 9 10 90 আর 7 যোগ করলে হয় 97, নিচে 10 যোগ 50 আর 17 যদি আমরা গুণ করি তাহলে হয় 850, আর 3 যোগ করলে হয় 853, নিচে 50 যোগ 27কে 25 দ্বারা গুণ করব, তার সাথে আমরা এখন 9 যোগ করব। তাহলে এখানে আমরা 27-এর সাথে 25 গুণ করে 9 যোগ করলে হবে 984, পাশে লিখে দিব সেন্টিমিটার। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে 190 মিটার লিখলাম, যোগ এখন আমরা কি করব, এই সবগুলো ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করব। 10 50 এবং 25-এর লসাগু কত হবে আমরা সেটা বের করব। তা হচ্ছে 50 হবে। কেন? কারণ 50-এর মধ্যে 50 যায়, 10 50-এর মধ্যে যায়, 25 50-এর মধ্যে যায়, তাহলে লসাগু হচ্ছে 50। 10 50-এর মধ্যে যায় 5 বার, 5 দিয়ে 97কে গুণ করব। 50 50-এর মধ্যে যায় একবার, 1 দিয়ে 853কে গুণ দিব। 25 50-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে 684কে আমরা গুণ করব। এই ফলাফলগুলোকে সরাসরি আমরা উপরে লিখে দিব। আমরা তাহলে এখন পরবর্তী লাইনে গিয়ে 190 মিটার যোগ, এখন আমরা উপরে যেগুলো লিখলাম এই সবগুলোকে এখন যোগ করব। 10 50-এর মধ্যে 5 বার গেছে, 5 দিয়ে লবকে গুণ করলাম। 50 50-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করলাম। 25 50-এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে লবকে গুণ করলাম। এখন আমাদের উপরে যেগুলো হলো এই লবগুলোর সবগুলোকে যোগ করব। এখন লবগুলোকে এখন যোগ করে দিব। তাহলে আমরা যদি 485 853 এবং 1368কে যোগ করি তাহলে হবে 2706, নিচে হচ্ছে 50, পাশে লিখব সেন্টিমিটার। পরবর্তী লাইনে গিয়ে আমরা যে কাজটা করব তা হচ্ছে এখানে 190 মিটার যোগ 50/2706 সেন্টিমিটার। এই যে এখানে আমরা দেখতেছি লব হরের চাইতে বড়, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে তৈরি করব। তাহলে আমাদের এখানে ফলাফল হবে 54/50, অর্থাৎ আমরা যদি 54-র সাথে যদি 50কে গুণ দিই তাহলে হবে 2700, তার সাথে 6 যোগ করলে হবে 2706, আমরা পাশে লিখে দেব সেন্টিমিটার। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, তা হচ্ছে 6-এর মধ্যে 2 যায় 3 বার, 50-এর মধ্যে 2 যায় 25 বার, এখানে একটা কাটাকাটি করা যায়। আমরা তাহলে পরবর্তী লাইনে গিয়ে আর একটা লাইন আমরা একটু বেশি লিখব। 190 মিটার যোগ 54 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 50-এর মধ্যে যায় 25 বার। যেহেতু এখানে কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করলাম, আমাদের অঙ্কটাকে আরও ছোটো বানালাম। দেখতে লাইন শুধু বেশি মনে হচ্ছে, আর আপনি বলতেছেন অঙ্ক ছোট হইলো, এটা কীভাবে? এটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে ছোট তৈরি করলাম। 50/6 তার বদলে লিখলাম 25/3 সেন্টিমিটার। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব যে 190 মিটার, এই যোগ চিহ্নটা আর দিব না, 54/25 সেন্টিমিটার। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের প্রশ্নটা সবার প্রথমে যেরকম ছিল ফলাফলটা কিন্তু এখন ওই রকম তৈরি হয়ে গেল। আমাদের প্রশ্নের মধ্যে মিটার এবং সেন্টিমিটার মাঝখানে যোগ চিহ্ন ছিল না। দেখেন, খেয়াল করেন, আমাদের প্রশ্নতে 70 মিটার 9/10 সেন্টিমিটার, তাহলে এই মিটার আর সেন্টিমিটারের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন ছিল না। তাহলে এখন আমাদের একেবারে সর্বশেষে কিন্তু সেই একই কাজ আমরা করলাম, মিটার এবং সেন্টিমিটারের মাঝখানে আমরা যোগ চিহ্ন রাখলাম না, আমরা লিখলাম 190 মিটার 54/25 সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের ফলাফল। আমাদের এই ঘ নাম্বার প্রশ্নটাও লম্বা, তার ফলাফলটাও, আমাদের সমাধানটাও একটু বড়, কিন্তু খুব একটা কঠিন না। আমরা মিটারগুলোকে একদিকে করলাম, সেন্টিমিটারগুলোকে একদিকে করলাম। এখন মিটারটা তো সহজে হয়ে গেল 190 মিটার, সেন্টিমিটারটাতে গিয়ে একটু কাজ করা লাগলো, সংখ্যাগুলো একটু বড় বড়। আমরা সবগুলোকে যোগ করার পরে ফলাফল বের হইল 50/2706। এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম, ফলাফল হলো 54/50। এখন আবার অনেকে বলতে পারেন যে এটা কিভাবে হলো, একটু দেখাইলে ভালো হয়। আমরা দেখিয়ে দিই, 2706কে আমরা ভাগ করব এখানে আমাদের 50 দ্বারা। 50 এই 27-এর মধ্যে যায় না, তাহলে 270-এর মধ্যে 50 কয়বার যায়? 5 বার যায়। 5 50-এ 250, 0 থেকে 0 গেলে আর থেকে 0, 7 থেকে 5 গেলে আর থেকে 2, 2 থেকে 2 গেলে আর থেকে 0, লেখার প্রয়োজন নেই, তাহলে হলো 20। আমরা এই 6কে নিচে নামাই, 206, 50 206-এর মধ্যে যায় 4 বার, 4 50-এ 200, থাকলো শুধু 6। এখন এখানে আমাদের আর কোনো অঙ্ক বাকি নেই, তার মানে এই ভাগটা করা শেষ। তাহলে 50 2706-এর মধ্যে 54 বার যায় এবং ভাগশেষ থাকে 6। তাহলে ফলাফল হিসাবে আমরা লিখব, ভাগফলটাকে আগে লিখব 54 সমস্ত, এরপরে আমাদের
হর ছিল 50, এখনও হর 50 এবং ভাগশেষ 6, তাকে আমরা উপরে লিখলাম 6। এখন 50 ভাগের 6, এখানে তো কাটাকাটি করা যায়। 2 এমন একটি সংখ্যা যেটা 6-এর মধ্যেও যায়, 50-এর মধ্যেও যায়। কাটাকাটি করলাম, 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 50-এর মধ্যে যায় 25 বার। তাহলে ফলাফল কত? 54 সমস্ত 25 ভাগের 3। আমরা সর্বশেষে কি আমরা দেখতেছি 190 মিটার যোগ 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার। আমরা এই যোগ চিহ্নটা উঠিয়ে দিই, আমাদের প্রশ্নের মতো তৈরি করে ফেলি। মিটার আর সেন্টিমিটার পাশাপাশি। 190 মিটার 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এই পদ্ধতিতে আরও যত অঙ্ক দিবে আমরা সব অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে একটি প্রশ্ন লিখলাম, বিয়োগ করো। এখানে আমাদের সর্বমোট 4টি প্রশ্ন লিখলাম, ক খ গ ঘ, 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্যে ক খ গ 3টি একই ধরনের অঙ্ক এবং ঘ নাম্বারটাতে একটু বাংলা শব্দ কেজি এবং গ্রাম লিখেছে। আমরা এখানের মধ্যে এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব, যার কারণে ক এবং গ নাম্বার প্রশ্ন খুব সহজে করা যাবে এবং এই খ নাম্বার করতে পারলে ঘ নাম্বার অঙ্কটা আমাদের জন্য একটু সুবিধা হবে করা। এই জন্য আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে লিখব সমাধান খ। আমরা এখন সবার প্রথমে প্রশ্নটা এখানে লিখে নিব যে 8 সমস্ত 15 ভাগের 4 বিয়োগ চিহ্ন দিয়ে 7 সমস্ত 45 ভাগের 13। এখন এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা একটু আগে অঙ্ক করেছিলাম যোগের অঙ্ক, এখন আমরা করব বিয়োগের অঙ্ক। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে দেখতেছি এটা মিশ্র ভগ্নাংশ, এটিও মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 8 দ্বারা 15কে গুণ দিলে হয় 120, তার সাথে 4 যোগ করলে হয় 124। আমরা 124কে লবের স্থানে লিখে দিব, আর হর যা ছিল এখনও হর তাই থাকবে। বিয়োগ চিহ্ন দিয়ে এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 7 দ্বারা 45কে যদি গুণ করা হয় তাহলে হয় 315, তার সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে হবে 328, আর নিচে হবে 45। এখন আমরা দেখতেছি এটিও অপ্রকৃত ভগ্নাংশ, এটিও অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন হরগুলোর লসাগু বের করব। 15 এবং 45-এর লসাগু হচ্ছে 45। 15 45-এর মধ্যে যায় 3 বার, 3 দিয়ে আমরা 124কে গুণ দিব, তাহলে কত হবে? 372। কীভাবে 372? 3 দিয়ে 100কে গুণ দিলে 300, আর 3 দিয়ে 24কে গুণ দিলে 3 24 72, তাহলে 372। বিয়োগ চিহ্ন দিয়ে 45 45-এর মধ্যে যায় একবার, 1 দিয়ে লবকে গুণ করব। 328কে 1 দিয়ে গুণ দিলে 388 হয়। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন 372 থেকে 328কে বিয়োগ করব। 2 থেকে 8কে বিয়োগ করা যায় না, 2কে আমরা 12 ধরব। 12 থেকে 8 বিয়োগ করলে আর থাকে 4, হাতে থাকে 1, 2 আর 1 3। 7 থেকে 3 চলে গেলে আর থাকে 4, হাতে থাকে হাতে আর কিছুই থাকে না, কারণ 7 থেকে যদি 3 চলে যায় তাহলে 7 থাকে 4 থাকে, এখানে 7 তো আর 10-এর উপরে না, তাহলে হাতে কিছু থাকে না। 3 থেকে 3 চলে গেলে থাকে 0, লেখার প্রয়োজন নেই। নিচে হচ্ছে 45, আমরা নিচে 45 লিখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লব হরের চাইতে ছোট, লব হরের চাইতে ছোট, সুতরাং এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। সুতরাং একে আর মিশ্র ভগ্নাংশে নিতে হবে না, কারণ আমরা নিতে পারবো না। তো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিতে পারি, কিন্তু প্রকৃত ভগ্নাংশকে তার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যাবে না। এখন আমাদেরকে বলছে বিয়োগ করো। সবার প্রথমে লেখা আছে বিয়োগ করো, তাহলে আমরা লিখব নির্ণেয় বিয়োগ ফল 45 ভাগের 44। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা সবার প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, তারপর হরগুলোর লসাগু বের করলাম। হর লসাগুর মধ্যে যতবার যায় তত দিয়ে লবকে গুণ করলাম, সর্বশেষ বিয়োগ করলে ফলাফলটা বের হয়ে গেল 45 ভাগের 44। এখন এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এখানেই শেষ। যদি এটি অপ্রকৃত ভগ্নাংশ হতো তাহলে আমরা তাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতাম। তাহলে আমরা এই যে খ নাম্বার প্রশ্নটার সমাধান করলাম, এখন এই খ নাম্বারটা করতে পারলে আমরা ক নাম্বার এবং গ নাম্বারটা আমরা খুব সহজে করতে পারবো। গ নাম্বারের ক্ষেত্রে একটা কথা বলে দিই, এই যে এখানে 20 দেওয়া, এটি তো আর ভগ্নাংশ না। মনে রাখতে হবে যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, তাহলে এই যে 20 তার নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা যখন এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তখন তো আমাদেরকে হরগুলোর লসাগু বের করতে হবে। এই 20-এর নিচে 1 আছে, এটা আমরা মনে মনে ধরে নিব, আর এখানে নিচে 21 আছে, 1 আর 21-এর লসাগু বের করে আমরা অঙ্কটা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এই প্রশ্নটার সমাধান করলাম, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমরা তাহলে এখন আমাদের এই ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 25 কেজি 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম থেকে 17 কেজি 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম বিয়োগ করো। অর্থাৎ এই প্রথম অংশ থেকে এই দ্বিতীয় অংশ বাদ দিতে হবে। তাহলে এখন আমরা সবার প্রথমে এই প্রশ্নটিকে এখানে লিখব। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নটা লিখে নিলাম। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা
বিয়োগের কাজটা শুরু করব। তার আগে সবার প্রথমে একটা তথ্য দিতে চাই। আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন কেজি এবং গ্রাম এই দুইটার মাঝখানে কিন্তু এখানে কোনো চিহ্ন দেওয়া নাই। তার মানে এখানে তারা কেজি এবং গ্রামকে একসঙ্গে লিখছে। এখানের মধ্যে কেজি এবং গ্রামের মাঝখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ কেজি এবং গ্রামকে একসঙ্গে লিখছে। এখন একসঙ্গে হয় কখন? যখন আমরা যোগ করি তখন একসঙ্গে হয়, যখন বিয়োগ করি তখন আলাদা হয়ে যায়। এই কথাটা কেন বললাম একটু পরেই আমরা সেটির ব্যাখ্যাটা দিব। এখানের মধ্যে এখন আমরা একটা কাজ করব, যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আমরা একটা কাজ করি, কেজি থেকে কেজিকে বিয়োগ করব, গ্রাম থেকে গ্রামকে বিয়োগ করব। তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব এখানে 25 বিয়োগ 17, পাশে লিখব কেজি, অর্থাৎ 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ করব। এরপরে আমরা এখানে একটা যোগ চিহ্ন দেব। এই যে একটু আগে যে কথাটা বললাম তার ব্যাখ্যাটা এখন আমরা দিব। কেজি এবং গ্রাম দুইটা একসঙ্গে আছে, তাহলে একসঙ্গে কখন থাকে? যোগ করলে। আমরা এখন এখানে যোগ চিহ্ন দিলাম যাতে করে আমরা যখন অঙ্কটা এক পর্যায়ে শেষ করব তখন যেন কেজি আর গ্রামকে একসঙ্গে লিখতে পারি। এই কারণে আমরা যদি এখানে যোগ চিহ্ন না দিয়ে বিয়োগ চিহ্ন দিতাম তাহলে কিন্তু একসঙ্গে লেখা সম্ভব হতো না। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে এখন আবার গ্রাম থেকে গ্রামকে বিয়োগ করে দিব। এখানে প্রথমে গ্রাম আছে 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম, সেখান থেকে বিয়োগ করব 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম। তাহলে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 25 বিয়োগ 17 কেজি, 10 সমস্ত 5 ভাগের 1 বিয়োগ 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম। এই কেজি আর গ্রামের মাঝখানে যোগ চিহ্ন, আমরা পরবর্তীতে যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে কেজি এবং গ্রামকে একসঙ্গে লিখব। অনেকে ভাবতে পারেন যে বিয়োগের অঙ্কে আবার যোগ চলে আসলো কোথা থেকে, এটা হচ্ছে তার কারণ। পরবর্তী লাইনে গিয়ে 25 থেকে 17 বিয়োগ করলে হয় 8 কেজি, যোগ এখানের মধ্যে আমরা দেখতেছি যে এটি মিশ্র ভগ্নাংশ, এটিও মিশ্র ভগ্নাংশ, তাদেরকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 5 10 50 আর 1 যোগ করলে হয় 51, নিচে 5 বিয়োগ 7 25, 7 25-এ কত হয় আমরা জানি, 4 25-এ 100, 3 25-এ 75। তাহলে 4 25-এ যদি 100 হয় আর 3 25-এ যদি 75 হয় মিলে কত হয়? 175। তাহলে 7 25-এ 175 আর 7 যদি যোগ করি 182, আর নিচে 25 ছিল, এখনও 25ই থাকবে। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে 8 কেজি যোগ, এখন আমরা এখানে মধ্যে বিয়োগটা করব। এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করব। তাহলে যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশ বিয়োগ করতে হবে, হরগুলোর লসাগু বের করব। এখানে হর 5, এখানে হর 25, 5 আর 25-এর লসাগু হচ্ছে 25। কেন? তার কারণ 25-এর মধ্যে 25 যায়, 25-এর মধ্যে 5 যায়, তাহলে 25 হচ্ছে লসাগু। 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 দিয়ে 51-কে গুণ দিব, হয়ে যাবে 255, বিয়োগ 25 25-এর মধ্যে যায় একবার, 1 দিয়ে 182-কে গুণ দিলে হবে 182, পাশে লিখে দিব গ্রাম। পরবর্তী লাইনে 8 কেজি যোগ, এখন আমরা 255 থেকে যদি 182 বিয়োগ করি তাহলে কত হবে? 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 5 থেকে 8-কে বিয়োগ করা যায় না, 5-কে আমরা 15 ধরবো, 15 থেকে 8 গেলে আর থাকে 7, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে আর থাকে 0, লেখার প্রয়োজন নেই, নিচে লিখলাম 25, পাশে লিখব গ্রাম। 8 কেজি যোগ, আপনারা যদি দেখেন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব হরের চাইতে বড়। তাহলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ লবকে হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি এটিকে এদিকে রাফের মাধ্যমে দেখিয়ে দিই, দেখানোটা বাধ্যতামূলক না, যদি দেখিয়ে দিই তাহলে এরকম হবে যে 73-কে আমরা ভাগ করব 25 দ্বারা। 25 73-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 3 25-এ 75, কিন্তু আছে তো 73, তার মানে 3 বার যাবে না, 2 বার যাবে। তাহলে 25 দুগুণে 50, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, তাহলে হয় 23। এখানে আর কোনো অঙ্ক বাকি নেই। তাহলে ফলাফলটা যদি আমরা এখানে লিখি, ফলাফলটা কীরকম হবে? ভাগফলটাকে আগে লিখব, আর হর যা ছিল এখনও হর তাই থাকবে, ভাগশেষটাকে উপরে লিখব, 2 সমস্ত 25 ভাগের 23। তাহলে আমরা এই ফলাফলটাকে এখানে আমাদের লিখে দিব যে 2 সমস্ত 25 ভাগের 23 গ্রাম। তাহলে আমরা যদি 25 ভাগের 73 গ্রামকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 2 সমস্ত 25 ভাগের 23 গ্রাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা একেবারে প্রথমে যেমন কেজি এবং গ্রাম একসঙ্গে ছিল, কেজি এবং গ্রাম একসঙ্গে ছিল, এখন আমরা সেই কাজটাই করব। যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা লিখব 8 কেজি 2 সমস্ত 25 ভাগের 23 গ্রাম।
অর্থাৎ আমরা কেজি এবং গ্রামকে একসঙ্গে লিখে ফেললাম। এখন আমরা এটাই আমাদের অঙ্ক করা শেষ, আমাদেরকে বলছে বিয়োগ করো। আমরা এই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশকে বিয়োগ করলে ফলাফল বের হয় 8 কেজি 2/25 গ্রাম। এটিকে আমরা সর্বশেষ লাইনে গিয়ে লিখে দিব। অতএব নির্ণেয় বিয়োগফল 8 কেজি 2/25 গ্রাম। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান, এটি হচ্ছে উত্তর। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা কেজি থেকে কেজিকে বিয়োগ করলাম, গ্রাম থেকে গ্রামকে বিয়োগ করলাম। কেজি এবং গ্রাম যেহেতু একসঙ্গে, এই জন্য মাঝখানে যোগ চিহ্ন দিলাম, কারণ যোগ করলেই একসাথে হয়, বিয়োগ করলে আলাদা হয়ে যায়। তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে কেজি আর গ্রামকে একসঙ্গে করার চেষ্টা করলাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা গ্রাম মিশ্র ভগ্নাংশে ছিল তাদেরকে অপ্রকৃত বানিয়ে আমরা বিয়োগফল বের করলাম। বিয়োগফল যেটা এখানে বের করলাম 25/73, এটি আবার অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিয়ে আমরা করলাম কি এই যোগ চিহ্নটা উঠিয়ে দিলাম। তাহলে কেজি আর গ্রাম একসঙ্গে হয়ে গেল, 8 কেজি 2/25 গ্রাম। আমরা আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এই একই নিয়মে যে কোনো অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম যে সরল করো। একটু আগে আমরা বিয়োগ শিখতেছিলাম, এখন আমরা সরল করব। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এই 3টি প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গ নাম্বারটা আমরা করাবো ইনশাআল্লাহ। এখন আমরা এখানে মধ্যে লিখব সমাধান গ। এই অঙ্কটার মধ্যে আমরা একটু আগে যেমন যোগ করছিলাম তখন শুধু যোগ, যখন বিয়োগ করছি তখন শুধু বিয়োগ, আর সরল অঙ্কের মধ্যে যোগ বিয়োগ সব একসঙ্গেই থাকে। তো গ নাম্বার প্রশ্নটা এখন আমরা এখানের মধ্যে উঠাবো, যেই প্রশ্নটা আছে এটি এখানের মধ্যে আমরা লিখব। তাহলে আমরা এখানের মধ্যে প্রশ্নটা লিখলাম। এখন পরবর্তী লাইনে গিয়ে এই যে মিশ্র ভগ্নাংশ তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হয় 5, তাকে লবের জায়গায় বসাবো, হর যা ছিল তাই থাকবে। 4 5 20 আর 3 যোগ করলে হয় 23, তাকে লবের জায়গায় বসাবো, হর যা ছিল তাই থাকবে। বিয়োগ 11 যোগ 17 দিয়ে যদি আমরা 15কে গুণ দিই তাহলে হয় 255, তার সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 262, তাকে লবের জায়গাতে বসাবো, হর 15 জায়গাতেই থাকবে। পরবর্তী লাইনে গিয়ে এখন আমরা সবগুলো ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করব। এখানের হর 2, এখানের হর 5, 11-র নিচে কিছু নাই। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, তাহলে 11-র নিচে 1 আছে। তাহলে এটার হর 2, এটার হর 5, আর এখানে হর হচ্ছে 1, এখানে হর হচ্ছে 15। তাহলে 2, 5, 1, 15-র লসাগু বের করব। কত হয় সেটা আমরা দেখব। আমরা একটু যদি এদিকের মধ্যে দেখাই এটা করে, যে 2, 5, 1 এবং 15, এই 4টি সংখ্যা আমরা এখন লসাগু বের করব। মৌলিক সংখ্যা 2, 2-এর মধ্যে যায়, বাকিগুলোর মধ্যে যায় না, কমপক্ষে 2টার মধ্যে যাইতে হবে। আমরা যখন লসাগু বের করব তখন কমপক্ষে 2টি সংখ্যার মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা যায় তাকে আমরা নিয়ে নিব। তাহলে 2 শুধু 2-এর মধ্যে যায় আর বাকিগুলোর মধ্যে যায় না। 3 15-এর মধ্যে যায়, বাকিগুলোর মধ্যে যায় না। 5 এমন একটি মৌলিক সংখ্যা যেটা 5-এর মধ্যে যায়, 15-এর মধ্যে যায়, 2টি সংখ্যার মধ্যে যায়, আমরা নিয়ে নিব। 5 2-এর মধ্যে যায় না, 2কে লিখে দিলাম। 5 5-এর মধ্যে একবার যায়, 1-এর মধ্যে যায় না, তাকে লিখে দিলাম। 5 15-এর মধ্যে যায় 3 বার। এবার আমরা দেখতেছি যে এখানে যে সংখ্যাগুলো আছে 2 আর 3, এগুলোর মধ্যে এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা এই 2টার মধ্যেই যাবে। তাহলে আমরা লসাগু বলতে পারি 5 দুগুণে 10, 10 একে 10, 10 একে 10, 3 10 30। তাহলে আমরা বলতে পারি যে 2 5 1 15-র লসাগু হচ্ছে 30। 2 30-এর মধ্যে যায় 15 বার, 15 দিয়ে 5কে গুণ দিব, 5 15 75, বিয়োগ 5 30-এর মধ্যে যায় 6 বার, 6 দিয়ে আমরা 23কে গুণ দিব। তাহলে কত হয়? 6 20-এ 120 আর 3 6 18, তাহলে 138। খেয়াল করেন আমি অঙ্কটা কীভাবে করলাম। এই যে 23, তাকে আমি 2টা ভাগ করলাম। মুখে মুখে যখন করলাম, আমি যখন একা একা অঙ্ক করবো তখন তো তাড়াতাড়ি করতে পারবো, আমাকে তো আরেকজনকে বোঝানো লাগবে না। তাহলে 23 তাকে আমি 2টা খণ্ড করতে পারি, 20 আর 3, তাহলে হয়ে গেল 23। এখন 5 30-এর মধ্যে যায় 6 বার, 6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি যদি এটাকে 6 দিয়ে গুণ দিই, যদি এটাকে 6 দিয়ে গুণ দিই, তাহলে দেখেন কত হয়? 120, আর এখানে হয় 18, মাঝখানে যোগ চিহ্ন, হয়ে গেল 138। তাহলে এটাই যে আপনাদেরকে দেখাইতে কত সময় লাগলো, কিন্তু আমি যখন একা একা করলাম তখন এত সময় লাগলো। তাহলে আমরা যখন একা একা করবো তখন বেশি সময় লাগবে না। তাহলে 5 30-এর মধ্যে যায় 6 বার, 6 দিয়ে যদি 23কে গুণ দিই তাহলে হবে 138। তারপরে 11-র নিচে মনে মনে 1 আছে, ওই 1 30-এর মধ্যে যায় 30 বার। এবার 30 দিয়ে 11কে গুণ দিব। তাহলে 30 দিয়ে যদি 11কে গুণ দিই, খেয়াল করেন আমরা যদি 11কে 30 দিয়ে গুণ দিই, 3 11 33, আর এই যে শূন্যটা পাশে বসাই দিলাম, 330, বিয়োগ 330, যোগ 15 30-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে আমরা এখন 262কে গুণ করব। 262কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, এখানে মধ্যে আমরা দেখাই, তাহলে 262কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 2 দুগুণে 4,
6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 524 আমরা এখানে লিখব 524। তাহলে এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা দেখতে পাবো এখানে 4টা সংখ্যা আছে, 75, 138, 330, 524 এবং 75-এর সামনে কোনো চিহ্ন নাই মানে এখানে যোগ চিহ্ন, 524-এর সামনে যোগ চিহ্ন, তাহলে দুইটা সংখ্যার সামনে যোগ চিহ্ন, 138-এর সামনে বিয়োগ, 330-এর সামনে বিয়োগ, এই দুইটা সংখ্যার সামনে বিয়োগ। আমরা করব কি, একই চিহ্ন যেগুলো তাদেরকে একসাথে করে ফেলবো, যোগগুলোকে একসাথে করে ফেলবো, বিয়োগগুলোকেও একসাথে করে ফেলবো। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি যোগ 75 আর যোগ 524 করি তাহলে আমরা এইভাবে লিখবো যে 75 যোগ 524 বিয়োগ 138 বিয়োগ 330। আমরা যোগগুলোকে একদিকে নিয়ে আসলাম, বিয়োগগুলোকে একদিকে নিয়ে গেলাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন যোগ বিয়োগগুলো করব। আমরা যদি এই 75 আর 524 একসাথে করি তাহলে কত হবে, 5 আর 4 যোগ করলে হয় 9, 7 আর 2 যোগ করলে হয় 9 আর হচ্ছে 5, 599। এখন বিয়োগ 138 বিয়োগ 330, আমরা যদি এই সবগুলো বিয়োগ একসাথে করি তাহলে কত হবে, 8 আর 0 যোগ করলে হয় 8, 3 আর 3 যোগ করলে হয় 6, 1 আর 3 যোগ করলে হয় 4, বিয়োগ চিহ্ন। ভালো করে কথাটা খেয়াল করবেন, বিয়োগ 138 বিয়োগ 330 যদি আমরা একসাথে করি তাহলে হবে বিয়োগ 468। সবগুলো বিয়োগকে আমরা একসাথে করছি, তার মানে এখানে আমরা যোগের কাজ করলাম কিন্তু চিহ্নটা যেহেতু বিয়োগ আমরা বিয়োগ চিহ্নটা দিলাম, নিচে 30। পরবর্তী লাইনে গিয়ে অঙ্কটা হবে আমরা 599 থেকে 468 বিয়োগ করব, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, নিচে লিখব 30। তাহলে কত হয়, 30 ভাগের 131। আমরা এটা বিয়োগ করার পরে এই ফলাফলটা বের হলো। এখন এই যে ফলাফলটা বের হলো এখানে আমরা দেখতেছি যে লব হরের চাইতে বড়, তার মানে এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানের মধ্যে দেখিয়ে দিই এই ভাগটা, যে 131কে আমরা ভাগ করব 30 দ্বারা, 30 131-এর মধ্যে যায় 4 বার, তাহলে হয় 120, 1 1 0, তাহলে 11। আর কিছু করা যাবে না এখানে। আমরা তাহলে ফলাফল হিসেবে লিখব 4 সমস্ত 30 ভাগের, ভাগশেষটাকে উপরে লিখে দিব 11, 4 সমস্ত 30 ভাগের 11। অর্থাৎ আমরা যদি এই ভাগ অঙ্ক, এই যে সরল অঙ্কটা যদি করি তাহলে সর্বশেষে গিয়ে ফলাফল পাবো 4 সমস্ত 30 ভাগের 11। তাহলে আমরা এখানে মধ্যে অঙ্কটা কিভাবে করলাম, এই অঙ্কটার মধ্যে যোগ বিয়োগ সবগুলোই আছে, এই জন্য বলা হয়েছে এখানে সরল করো, যে পুরো অঙ্কটাকে করতে 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 এক পর্যায়ে গিয়ে একটি মাত্র ফলাফল বের হইল। তো আমরা এখানে সবার প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, তারপর তাদের হরগুলোর লসাগু বের করলাম। 11-র নিচে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 2, 5, 1, 15-র লসাগু বের করলাম 30। এখন 2 30-এর মধ্যে যায় 15 বার, 15 দিয়ে 5কে গুণ দিলে 75, 5 30-এর মধ্যে যায় 6 বার, 6 দিয়ে 23কে গুণ দিলে 138, 1 30-এর মধ্যে যায় 30 বার, 30 দিয়ে 11কে গুণ দিলে 330, 15 30-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে 262কে গুণ দিলে হয় 524। আমরা সবগুলো যোগকে একসাথে করলাম, সবগুলো বিয়োগকে একসাথে করলাম। যোগগুলোকে যোগ করলে হয় 599, বিয়োগগুলোকে যোগ করলে হয় 468। বিয়োগগুলোকে যোগ করলে অর্থাৎ একসাথে করলে 138 আর 330 হয় 468, বিয়োগ বিয়োগ আমরা দিয়ে দিলাম বিয়োগ। তাহলে 599 থেকে 468 বিয়োগ করলে ফলাফল হয় 131, নিচে 30। আমরা দেখতেছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। আমরা এই ভাগটাও এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে করলাম। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সরল মান, এই কথাটা আমরা এখানে লিখব যে অতএব নির্ণেয় সরল মান, আমরা এই কথাটা নিচে লিখে দিব, নির্ণেয় সরল মান কত, 4 সমস্ত 30 ভাগের 11। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি এবং এই পদ্ধতিতে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে 1 বছরে, শব্দটা খেয়াল করবেন, 1 বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন। আমরা জানি কুইন্টাল বলতে বোঝানো হয় 1 কুইন্টাল সমান 100 কেজি, অর্থাৎ 100 কেজি যদি হয় তাহলে আমরা বলি 1 কুইন্টাল।
তো এখন আমাদের কাছে তারা জানতে চায় যে এক বছরে আজমাইন সাহেব তিনি মোট কতটুকু ধান পেলেন। তো এখন আমাদের এখানে কিন্তু সবার প্রথমেই বলা আছে তার জমি থেকে বছরে, অর্থাৎ এক বছর, এখানে কোনো নির্দিষ্ট বলে না যে 5 বছরে এতটুকু পায়, 10 বছরে এতটুকু পায়, না, এখানে শুধু বছরে বলছে যে তার জমি থেকে বছরে, তার মানে আমরা বুঝে নিব এক বছরের কথা বলা হয়েছে। তাহলে এক বছরে এত কুইন্টাল আমন, এত কুইন্টাল ইরি এবং এত কুইন্টাল আউশ ধান পেলেন। তারা জানতে চাই মোট কতটুকু, এক বছরে মোট কতটুকু ধান পেলেন। তাহলে যেহেতু মোট বলছে আমরা সবগুলো ধানকে যোগ করে দিব, আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে মধ্যে লিখব সমাধান, আজমাইন সাহেব মোট ধান পেলেন। এই কথাটা লেখার পরে আমরা এখানের মধ্যে একটা সমান দাগ দিলাম যে আজমাইন সাহেব মোট ধান পেলেন। এখন এইদিকে আমরা যোগটা করতে পারতাম, কিন্তু যেহেতু অনেকগুলো লেখা, এই জন্য এইদিকে না লিখে আমরা পরবর্তী লাইনে চলে গেলাম সমান চিহ্ন দিয়ে। এখানের মধ্যে গিয়ে আমরা সবগুলো ধান যোগ করব। 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল যোগ 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল যোগ 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। তাহলে আমরা এখানে সবগুলো ধানকে একসঙ্গে লিখলাম যে আজমাইন সাহেব মোট ধান পেলেন 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল যোগ 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল যোগ 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল। যতগুলো ধান আছে সবগুলো ধানকে একসাথে করে দিলাম। আমন ধান, ইরি ধান এবং আউশ ধান, সবগুলো ধানকে একসাথে যোগ করব। পরবর্তী লাইনে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে 20 সমস্ত 10 ভাগের 1 যোগ 30 সমস্ত 20 ভাগের 1 যোগ 10 সমস্ত 50 ভাগের 1 ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব কুইন্টাল। তাহলে এখানে আমরা সবগুলো ধান বারবারে কুইন্টাল না লিখে সবগুলো একসাথে লেখার পরে সর্বশেষে কুইন্টাল লিখে দিলে হয়ে গেল। এবার আমরা দেখতেছি যে সাধারণ যোগের মতো হয়ে গেল। মিশ্র ভগ্নাংশগুলোকে যোগ করতে হবে। আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 10 দিয়ে যদি আমরা 20কে গুণ দিই তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে গিয়ে 200। 200-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 201। নিচে লিখব 10, যোগ চিহ্ন দিয়ে 30 সমস্ত 20 ভাগের 1। এখানে যদি আমরা 30 দিয়ে 20কে গুণ দিই তাহলে কত হবে? 600। তার সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 601। নিচে লিখব 20। 10 দিয়ে যদি 50কে গুণ দিই তাহলে হবে 500। তার সাথে 1 যোগ করলে হবে 501। নিচে লিখব 50, ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব কুইন্টাল। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে সবগুলো ভগ্নাংশর এখন হরগুলোর লসাগু বের করব। 10, 20, 50 লসাগু কত হয়? আমরা এখানে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 50। 50-এর মধ্যে 50 যায়, 50-এর মধ্যে 10 যায়, কিন্তু 20 50-এর মধ্যে যায় না। 50কে যদি ডাবল করি তাহলে হয় 100। 100-র মধ্যে 50 যায়, 100-র মধ্যে 20 যায়, 100-র মধ্যে 10 যায়। আমরা বলতে পারি লসাগু 100। 10 100-র মধ্যে যায় 10 বার। 10 দিয়ে যদি আমরা 201কে গুণ দিই তাহলে হবে 2010। 20 100-র মধ্যে যায় 5 বার। 5 দিয়ে যদি আমরা 601কে গুণ দিই তাহলে হবে 600-কে যদি 5 দিয়ে গুণ দিই 3000, আর 1কে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে হয় 5। তাহলে 601কে 5 দিয়ে গুণ দিলে হবে 3005 যোগ 50 100-র মধ্যে যায় 2 বার। 2 দিয়ে আমরা 501কে যদি গুণ দিই তাহলে হবে 1002। পাশে লিখে দিব কুইন্টাল। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন সবগুলোকে যোগ করব। 2 আর 5 7, 7 আর 0 7, 0 0 আর 1 যোগ করলে 1, 0 0 0, 1 আর 3 4, 4 আর 2 6। তাহলে উপরে হয়ে গেল 6017। নিচে লিখব 100, পাশে লিখব কুইন্টাল। আমরা দেখতেছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব হরের চাইতে বড়। তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আমরা যদি 6017কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত হয়? আমরা একটু এদিকের মধ্যে রাফ করে দেখিয়ে দিই। 6017কে ভাগ করব 100 দ্বারা। 100 601-এর মধ্যে যায় 6 বার, তাহলে হয় 600, থাকে 1। এখন যে বিষয়টা আমি এই 7কে নামাই। এখন 100 কি এই 17-এর মধ্যে যায়? যায় না। আমরা কিন্তু একটু আগে দেখিয়েছিলাম যে যেহেতু 1 নামানোর পরও 100 গেল, প্রথমে 1 নামালাম, 101-এর মধ্যে যায় না। তাহলে 1কে বড় বানানোর জন্য উপর থেকে 7 নামালাম, 100 এখনও যায় না। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে আমরা কিন্তু বলেছিলাম যে উপর থেকে একটি সংখ্যা নামানোর পরেও যদি না যায় তখন আমরা বলবো সেখানে 0 বার যায়।
117-এর মধ্যে 0 বার যায়, তাহলে 0 হবে, থাকবে 17। আমি এই কথাটা আরও ক্লিয়ার করে দিই। 100-601-এর মধ্যে 6 বার যায়, তাহলে হয় 600। 601 থেকে 600 বিয়োগ করলে হয় 1। 101-এর মধ্যে যায় না, একে বড় বানাইতে হবে। একে বড় বানানোর জন্য আমরা উপর থেকে একটা অঙ্ক নামালাম 7, এখনও যায় না, 117-এর মধ্যে যায় না। তাহলে এই যে আমরা উপর থেকে একটা সংখ্যা নামালাম তারপরেও গেল না, আমরা বলবো 0 বার যায়। একবারও যেহেতু যায় না, তাহলে 0 বার যায়। তাহলে 117-এর মধ্যে 0 বার গেলে, তাহলে 100 দিয়ে 0কে গুণ দিলে হবে 0, 17কে নিচে নামিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি 100 এই 6017-এর মধ্যে 60 বার যায়, আর ভাগশেষ থাকে 17। আমরা তাহলে এখানে ফলাফলটা লিখতে পারি যে 60 সমস্ত, এখানে হর ছিল 100 আর ভাগশেষ হচ্ছে 17কে উপরে লিখব, অর্থাৎ 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। তাহলে আজমাইন সাহেব তার জমি থেকে 1 বছরে 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল ধান পান। এই কথাটি আমরা এদিকের মধ্যে লিখে দিব উত্তর হিসেবে, যে অতএব তিনি 1 বছরে 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল ধান পান। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে ধান পেয়েছেন, তাহলে আমরা বলবো তিনি 1 বছরে এত কুইন্টাল ধান পেয়েছেন। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। কিভাবে করলাম? আমাদের প্রশ্নের মধ্যে এখানে আমন ধান, ইরি ধান এবং আউশ ধান 3 ধরনের ধান রয়েছে এবং প্রশ্নে বলা আছে যে বছরে। তাহলে বছর বলার কারণে আমরা বুঝবো 1 বছরের কথা বোঝানো হচ্ছে। 1 বছরে এত কুইন্টাল আমন ধান, এত কুইন্টাল ইরি ধান এবং এত কুইন্টাল আউশ ধান পেলেন। আমাদের প্রশ্নে জানতে চাই তিনি 1 বছরে মোট কত কুইন্টাল ধান পেলেন। যেহেতু এখানে মোট বলা হয়েছে, আমরা সবগুলো ধানকে যোগ করে দিব, তাহলেই পেয়ে যাব আমরা এই আমন ধানের পরিমাণ, ইরি ধানের পরিমাণ এবং আউশ ধানের পরিমাণ সবগুলোকে আমরা যোগ করলাম। এখন আমরা দেখতেছি সবগুলো মিশ্র ভগ্নাংশ, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এরপর হরগুলোর লসাগু বের করে আমরা যোগ করলাম, ফলাফল বের হইল 100 ভাগের 6017 কুইন্টাল। এখন এটি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। ফলাফল হিসেবে আমরা বলতে পারি আজমাইন সাহেব 1 বছরে 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল ধান পেয়েছেন। তাহলে এখানের মধ্যে আমরা নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল, এটা তারা জানতে চায়। তাহলে এখানের মধ্যে যে বিষয়টা আমাদের লক্ষণীয় তা হচ্ছে 25 মিটার লম্বা একটি বাঁশ, অর্থাৎ বাঁশটা কিন্তু 25 মিটার লম্বা, এটা তারা নির্দিষ্ট করে বলে দিছে যে বাঁশটি 25 মিটার লম্বা। এখন এই বাঁশটার মধ্যে কালো রং করা হয়েছে, লাল রং করা হয়েছে এবং হলুদ রং করা হয়েছে। কালো রং কতটুকু? 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, লাল রং 7 সমস্ত 4 ভাগের 1 মিটার, হলুদ রং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। এই 3টি রং করা হয়েছে, আর কিছুটা জায়গা খালি আছে, ওই জায়গার মধ্যে কোনো রং করা হয় নাই। তারা জানতে চায় যে বাঁশটির কতটুকু রং করা হয় নাই, তারা এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? যতটুকুর মধ্যে রং করা হয়েছে ততটুকু আমরা বের করব, যে কালো, লাল এবং হলুদ রং মোট কতটুকু করা হয়েছে। মোট সবগুলো রংকে যোগ করব, যত ফলাফল বের হবে সম্পূর্ণ বাঁশটা যতটুকু 25 মিটার, তত থেকে এই রং করা অংশটা বাদ দিয়ে দিব। তাহলে সম্পূর্ণ বাঁশটা থেকে যখন আমরা রং করা অংশ বাদ দিয়ে দিব, আমরা পেয়ে যাব কতটুকু জায়গার মধ্যে রং করা হয় নাই, সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে এই কালো রং, লাল রং এবং হলুদ রং সবগুলো রং এর পরিমাণকে যোগ করে 25 থেকে বিয়োগ দিলেই ফলাফল বের হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 ভাগের 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? অর্থাৎ সে তার মা এবং ভাইয়ের নিকট থেকে যতটুকু স্বর্ণ পেল, এগুলোর সাথে তার বাবার কাছ থেকে আরও কতটুকু পেলে সর্বমোট 400 গ্রাম স্বর্ণ হবে, এটা তারা জানতে চায়। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? এই অঙ্কটার মধ্যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যতটুকু স্বর্ণ পেল আমরা একসাথে করব, আমরা দেখব কতটুকু হয়। এরপরে 400 গ্রাম স্বর্ণ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু তার বাবার নিকট থেকে পেতে হবে।
তাহলে তার 400 গ্রাম স্বর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে এক কথায় বলতে গেলে তার মোট স্বর্ণ হইতে হবে 400 গ্রাম। এখন এই 400 গ্রাম স্বর্ণের মধ্যে সে তার মায়ের কাছ থেকে কিছু স্বর্ণ পেল, সে তার ভাইয়ের নিকট থেকে কিছু স্বর্ণ পেল। এখন এই স্বর্ণগুলো দিয়ে 400 গ্রাম হয় নাই, আরও কিছু স্বর্ণ দরকার 400 গ্রাম হওয়ার জন্য। ওই যতটুকু স্বর্ণ দরকার সেই পরিমাণ স্বর্ণ তার বাবার নিকট থেকে পেতে হবে, তাহলেই তার সর্বমোট স্বর্ণের পরিমাণ 400 গ্রাম হবে। তাহলে এখানে আমরা কী কাজ করতে পারি? এখানে দুইটা কাজ। প্রথম কাজ, সে তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট কতটুকু স্বর্ণ পেল সেটা বের করতে হবে। দ্বিতীয় কাজ, এই যে সর্বমোট 400 গ্রাম হতে হবে, এই 400 গ্রাম থেকে সে তার মা ও ভাইয়ের নিকট থেকে যতটুকু পেল তা আমরা বাদ দিব, আমরা পেয়ে যাব তার বাবার নিকট থেকে কতটুকু স্বর্ণ পেতে হবে। আমরা এখানের মধ্যে এই প্রশ্নটির সমাধান করব। আমরা লিখি নেই যে সমাধান। তাহলে এখন সবার প্রথমে আমরা আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যতটুকু স্বর্ণ পেল সেটা বের করব। আমরা লিখব আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল, এই কথাটা এখানের মধ্যে লিখব। তাহলে আমরা এখানের মধ্যে এই কথাটা লিখে নিলাম। এখন আমরা সমান চিহ্ন দিয়ে সে তার মা এবং ভাইয়ের নিকট থেকে যতটুকু স্বর্ণ পেল এগুলোকে আমরা যোগ করব। তাহলে সবার প্রথমে লিখব 105 সমস্ত 10/7 যোগ তার ভাইয়ের নিকট থেকে পেল 98 সমস্ত 5/3। তাহলে এখানে লিখে ফেলব 98 সমস্ত 5/3 এবং এটা হচ্ছে গ্রাম। তাহলে পাশে লিখে দিই গ্রাম। এখন আমরা যোগ করব। পরবর্তী লাইনে গিয়ে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 10 দিয়ে 105কে গুণ দিলে হয় 1050, তার সাথে 7 যোগ করলে হয় 1057, নিচে হর 10 আছে। যোগ চিহ্ন দিয়ে 5 দিয়ে 98কে গুণ করব, তার সাথে আমরা 3 যোগ করব, তাহলে কত হয় সেটা আমরা লিখব। হর 5 আছে, 5ই থাকবে। আর এখন 5 দিয়ে আমরা 98কে গুণ দিব, তাহলে কত হবে? তাহলে হবে 490, 490-এর সাথে 3 যোগ করলে হবে 493। পাশে লিখে দিব গ্রাম। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে এখানে এই যে দুইটি ভগ্নাংশের যে হর ও হরগুলোর এখন আমরা লসাগু বের করব। 10 এবং 5-এর লসাগু হচ্ছে 10, 10 10-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করব 1057, 5 10-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে 493কে গুণ দিব, তাহলে হবে 986। আমরা পাশে লিখে দিব গ্রাম শব্দটা। তাহলে এই যে আমরা এখন উপরের মধ্যে দুইটি সংখ্যা পেয়ে গেলাম, তাদেরকে এখন যোগ করে দিব। 7 আর 6 যোগ করলে হয় 13, 13-র 3 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 5 হচ্ছে 14, 14-র 4 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আর 0 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 2 হয়ে গেল। এই দুইটি সংখ্যা যোগ করলে 2043, নিচে 10, পাশে লিখে দিব গ্রাম। আমরা চাইলে এটিকে এখন আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কিন্তু এখানে আমরা করব না। তার একটা কারণ আছে। কেন? তার কারণ একটু পরে কিন্তু আমাদেরকে 400 গ্রাম হওয়ার জন্য যতটুকু দরকার সেটি বের করার জন্য 400 থেকে এই পরিমাণটা বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি এখন এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কোনো সমস্যা নাই, কিন্তু যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি সেখানে গিয়ে মিশ্র থেকে আবার অপ্রকৃত বানাইতে হবে, অর্থাৎ এই ফলাফলটাই আবার নতুন করে তৈরি করতে হবে। এই জন্য আর এখানে আর মিশ্র করলাম না। তাহলে আমাদের একটা লাইন কম হবে করা এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট হতে মোট স্বর্ণ পেল 10/2043 গ্রাম। এখন আমরা এই দিকটাতে করব যে অতএব সে তার বাবার নিকট হতে স্বর্ণ পাবে। আমরা জানি যে সর্বমোট স্বর্ণ হতে হবে 400 গ্রাম। তাহলে আমরা 400 থেকে যতটুকু স্বর্ণ সে ইতিমধ্যে পেয়ে গেছে তা আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ 10/2043। পাশে লিখে দিব গ্রাম। এখন আমরা এখানে বিয়োগের অঙ্ক, এখানে আমরা যোগ করলাম, এখন আমরা এখানে বিয়োগ করব। 400-র নিচে মনে মনে 1 আছে আর এখানে 10, তাহলে 1 আর 10-এর লসাগু 10, 1 10-এর মধ্যে 10 বার যায়, 10 দিয়ে 400-কে গুণ দিলে হবে 4000, বিয়োগ 10 10-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 2043-কে গুণ দিলে হবে 2043। এই যে একটু আগে যে আমরা এখানে মিশ্র ভগ্নাংশ করলাম না, তার হচ্ছে এটা কারণ যে মিশ্র ভগ্নাংশটা করতাম সেটা এখানে এনে লিখতাম, এরপরে সেই মিশ্র ভগ্নাংশকে আবার অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে হইতো। এই জন্য আমরা একটা লাইন কম করলাম এখানের মধ্যে, পাশে লিখে দিলাম গ্রাম। আপনারা যদি এখানে মিশ্র ভগ্নাংশ করেন কোনো সমস্যা নেই। এবার পরবর্তী লাইনে 4000 থেকে 2043 বিয়োগ করব। 10 থেকে 3 গেলে আর থাকে 7, হাতে থাকে 1, 4 আর 1 5, 10 থেকে 5 গেলে আর থাকে 5, হাতে থাকে 1, 10 থেকে 1 গেলে আর থাকে 9, হাতে থাকে 1 2 আর 1 3, 4 থেকে 3 গেলে আর থাকে 1,
অর্থাৎ 4000 থেকে 2043 বিয়োগ করলে হয় 1997, নিচে 10, পাশে লিখে দিব গ্রাম। তাহলে এই যে এখন তো আমাদের অঙ্ক আর বাকি নাই, এটাই আমাদের এখন শেষ। এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব। 1957কে 10 দিয়ে ভাগ করলে কত হয় ফলাফল, সেটা আমরা দেখব। এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে এখানে 10 দিয়ে ভাগ করব, 10-এর মধ্যে কয়টা শূন্য? একটা শূন্য। তাহলে আমরা জানি যে ভাগ করলে ফলাফল ছোট হয়। তাহলে আমি যদি 1957কে 10 দিয়ে ভাগ করি, এই একটা শূন্য থাকার কারণে এই যে উপরের যে লব, তার একেবারে ডান দিক থেকে এক ঘর বামে একটা দশমিক বসবে। তাহলে আমি এই যে 10, এই 10-এর একটা শূন্যের কারণে একেবারে ডান দিক থেকে 7-এর বামে যদি একটা দশমিক বসে, এই দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ অংশ আর দশমিকের পরেরটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানের মধ্যে আমি বলতে পারি যে 195 সমস্ত 10 নিচে উপরে 7। এখন এটা যদি কঠিন লাগে আমরা একটু পাশে আমরা দেখিয়ে দিই, প্রমাণ করে একেবারে দেখিয়ে দিব যে 1957কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 19-এর মধ্যে যায় একবার, থাকে 9, উপর থেকে 5 নামাই যাবে 9 বার, তাহলে হবে 90, থাকে 5, 7 নামাই যাবে 5 বার, 5 10-এ 50, থাকে 7। তাহলে 195 সমস্ত 10 ভাগের 7। এখন এটা তো আমরা করলাম, এটা তো আমরা সাধারণ যে নিয়ম, এইটা আমি একটু সংক্ষেপে বলে দিই যে এটা না করেও এটা করা যাবে। যখন আমরা 10, 100, 1000 এই সংখ্যাগুলো দিয়ে যখন ভাগ করি, তখন আমরা খুব সহজে ভাগটা করা যায়। কারণ 10-এর মধ্যে শূন্য আছে, 100-এর মধ্যে শূন্য আছে, 1000-এর মধ্যে শূন্য আছে। তো এই 10-এর মধ্যে একটা শূন্য, তো এখন যতটা শূন্য থাকবে আমরা করব কি, যেই আমরা যাকে ভাগ করতেছি তার ডান দিক থেকে তত ঘর বামে আমরা একটা দশমিক বসানোর চেষ্টা করব। তাহলে 10-এর মধ্যে একটা শূন্য, একেবারে ডান দিক থেকে এক অঙ্ক পরে একটা দশমিক বসাবো। আমরা এখানে অঙ্কতে বসাবো না, মনে মনে এখানে দেখতেছি যে এখানে একটা দশমিক বসাবো। বসানোর পরে বাকি যে দশমিকের সামনে যতটুকু আছে 195, সেটা হচ্ছে আমার ফলাফল। আর দশমিকের পরে যেটা, সেটা বুঝবো যে ভাগশেষ হিসেবে রয়ে গেছে। তাহলে দশমিকের সামনে 195, তাকে লিখে দিলাম ভাগফল হিসেবে, আর দশমিকের পরে যেটা আছে তাকে আমরা লিখে দিলাম ভাগশেষ হিসেবে। এখন যদি এখানে 100 হইতো, তাহলে 100-তে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে আমরা ডান দিক থেকে 2 অঙ্ক বামে আমরা দশমিক বসাবো। আমরা অঙ্কে বসাবো না, নিজে নিজে এখানে বলবো যে এখানে দশমিক হবে। তাহলে দশমিকের সামনে হচ্ছে 19, আমরা ভাগফল হিসেবে লিখব 19, আর দশমিকের পরে হচ্ছে 57, আমরা 57কে লিখব ভাগশেষ হিসেবে। তাহলে আমরা এইভাবে করে খুব সহজে অঙ্কটা করতে পারি। তাহলে এখানে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে আমিনা 400 গ্রাম স্বর্ণ হওয়ার জন্য তার বাবার নিকট থেকে তাকে আর কতটুকু স্বর্ণ পেতে হবে। আমরা দেখলাম 400 গ্রাম স্বর্ণ হওয়ার জন্য তার বাবার নিকট থেকে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ তাকে পেতে হবে। আর সে যদি তার বাবার কাছ থেকে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ পায়, তাহলেই 400 গ্রাম স্বর্ণ হবে। কারণ ইতিমধ্যে সে তার ভাই ও মায়ের নিকট থেকে স্বর্ণ কিন্তু পেয়েছে। ওই স্বর্ণ আর তার বাবার নিকট হতে এই স্বর্ণ দুইটা একসাথে করলে 400 গ্রাম স্বর্ণ হবে। তাহলে আমরা এখন সর্বশেষে এখানে আমাদের লিখে দিতে পারি যে অতএব আমাদের প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। আমরা লিখব তার বাবার নিকট হতে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ পেলে, তারপরে এখানে লিখছে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, আমাদের এই প্রশ্নতে বলছে যে আমিনা তার মায়ের নিকট এবং ভাইয়ের নিকট থেকে স্বর্ণ পেল, তাকে 400 গ্রাম স্বর্ণ হওয়ার জন্য তার বাবার নিকট হতে আরও কতটুকু স্বর্ণ দরকার। আমরা করলাম কি, সবার প্রথমে তার মায়ের নিকট হতে ভাইয়ের নিকট হতে যতটুকু স্বর্ণ পেল তাকে আমরা বের করলাম। এখন 400 গ্রাম হওয়ার জন্য কতটুকু দরকার বের করব কিভাবে? ওই 400 থেকে তার মা এবং ভাইয়ের নিকট হতে যতটুকু পেয়েছে তা বাদ দিয়ে দিলাম। আমরা সর্বশেষ ফলাফলটা পেলাম 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম। আমরা বলবো যে 400 গ্রাম স্বর্ণ হওয়ার জন্য তার বাবার নিকট হতে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ তাকে পেতে হবে, তাহলেই 400 গ্রাম স্বর্ণ হবে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।